আগে আগের দিনে বললেন যে when we fix volume we actually fix energy, এটার মানে হ্যাঁ মানে না, আমি যখন এনার্জি নয়, মানে একটা পার্টিকুলার লেভেলের এনার্জি এপসাইলনটা। হুম মানে বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে যে কোন একটা গিভেন ম্যাক্রো স্টেটে তো এন ভি আর ই কনস্ট্যান্ট রাখতে হবে, টোটাল নাম্বার অফ পার্টিকেল, টোটাল ভলিউম আর টোটাল এনার্জি কনস্ট্যান্ট রাখতে হবে। একটা ম্যাক্রো স্টেট মানে হচ্ছে তাই। আচ্ছা এবারে তুমি এই যে ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখতে তুমি সেটা কোথায় দেখছো? আমি যখন এই ম্যাক্রো স্টেট থেকে কনফিগারেশনস এবং মাইক্রো স্টেটগুলোকে তৈরি করছি, টোটাল নাম্বার অফ পার্টিকেল 3 সেটা আমি মেনটেন করছি, টোটাল এনার্জি 3 এপসাইলন সেটা আমি মেনটেন করছি, কিন্তু টোটাল ভলিউমটা কনস্ট্যান্ট সেটা আমি কোথায় মেনটেন করছি? আর ভলিউমটা কনস্ট্যান্ট করে দিয়ে যেটা আমি করছি এই এপসাইলনের ভ্যালুগুলোকে ফিক্স করে দিচ্ছি। মানে আমি এক্সাম্পল বলেছিলাম, ধরো তুমি একটা আইডিয়াল গ্যাস, তার তার কোয়ান্টাম মেকানিক্সটা বুঝতে গেলে তোমাকে যেটা করতে হবে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম করতে হবে। তাহলে তার পার্টিকেল ইন এ 3D বক্সটা নর্মাল সিচুয়েশন, এবার হাইপোথেটিক্যাল সিচুয়েশনে পার্টিকেল ইন এ 1D বক্স। তাহলে তুমি খেয়াল করো, দেখো 1D বক্সের এনার্জি এক্সপ্রেশনটা খেয়াল করো, এনার্জিটা কত? এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8 ml স্কোয়ার। মানে এবারে এন এর বিভিন্ন ভ্যালুর উপরে নির্ভর করে এনার্জিগুলো ঠিক হবে, এবং সেই এনার্জিগুলো দেখো মানে বিভিন্ন লেভেলের এনার্জিগুলো 1/L স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তার মানে কি, যে বক্স লেন্থটা কি হলো তার মতো করে বিভিন্ন লেভেলের এনার্জিগুলো ফিক্সড হলো। এটাই যখন তুমি কিউবিক কন্টেনারের মধ্যে যাবে তখন ওটা কি হয় তুমি জানো, ওটা যে তোমার ওই এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8 m a স্কোয়ার, সরি এইচ স্কোয়ার বাই 8 m a স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার। তাহলে এখানেও দেখো এই যে এ যেটা হচ্ছে বক্স লেন্থ আর কি। তাহলে বক্স লেন্থ মানে ভলিউমটা ফিক্সড হয়ে গেলে কিউবের ক্ষেত্রে, ভলিউম যদি ফিক্সড হয়ে যায় ধরো ভি হয়, সেটা হচ্ছে এল কিউবের সঙ্গে সমান। অর্থাৎ ভলিউম ফিক্স মানে লেন্থ ফিক্সড হলো, আর লেন্থ ফিক্সড হলে তার মতো করে বিভিন্ন লেভেলে এনার্জিগুলো ফিক্সড হলো। সেটাই কাজ বলা হয়েছে যে ভলিউমটাকে ফিক্স করা মানে হচ্ছে ডিফারেন্ট লেভেলের যে এনার্জিগুলো অর্থাৎ এপসাইলনের ভ্যালুগুলো সেইগুলো তোমার ফিক্সড হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবং দেখো আমি যখন ওই ছবি এঁকে এঁকে যখন ওই বিভিন্ন লেভেলে এনার্জি পার্টিকেলগুলোকে সাজিয়েছি, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ওই এপসাইলনগুলোকে ঠিক রেখে মানে এনার্জি লেভেলগুলোকে আমি কিন্তু কিছু পাল্টাইনি। সেখানে নাম্বার অফ পার্টিকেলসের ডিস্ট্রিবিউশনটা পাল্টেছি, কিন্তু এনার্জি লেভেলগুলো পাল্টেনি। হঠাৎ করে কোনো একটা এনার্জি লেভেল উপরে চলে গেল, কোনো একটা এনার্জি লেভেল নিচে চলে গেল, এই চেঞ্জটা আমি করছি না, কারণ ভলিউমটাকে ফিক্স রেখেছি বলে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কিছু? স্যার ওই প্রিন্সিপাল অফ ইকুয়াল এ পাই প্রোডাক্ট সেটা একটু বলবেন? আচ্ছা দেখো, এই যে পস্টুলেট অফ ইকুয়াল এ প্রাইরি প্রবাবিলিটি, এটা কি বলছে? মানে বলা হচ্ছে যে অল মাইক্রোস্টেটস আর ইকুয়ালি প্রবাবল। এই তো মূলত কথা, অল মাইক্রোস্টেটস আর ইকুয়ালি প্রবাবল। মানে আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম খেয়াল করো, যে যে পার্টিকুলার ম্যাক্রোস্টেটটা আমি কনসিডার করেছিলাম তার আন্ডারে 3টে ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন ছিল। প্রথম ইনস্ট্যান্টিনিয়াস কনফিগারেশন থেকে 6টা মাইক্রোস্টেট, সেখানটা থেকে 3টে, থার্ডটা থেকে একটা, অর্থাৎ যে ম্যাক্রোস্টেটটা আমি কনসিডার করেছি সেখান থেকে টোটাল 10টা মাইক্রোস্টেট ছিল। এবারে আমি কোনো একটা আইসোলেটেড সিস্টেম এখানে কনসিডার করেছিলাম। এবার আমি বাইরে থেকে তো ম্যাক্রোস্টেটটা দেখতে পাচ্ছি। তুমি যদি সিস্টেমটার বাইরের দিক থেকে তাকাও তাহলে তুমি বুঝতে পারলে কি টোটাল এনার্জি, টোটাল ভলিউম আর টোটাল নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে এখানে ফিক্সড আছে। কিন্তু যখন ভিতরে ঢুকে দেখছো, মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখছো, সেটা হচ্ছে যে ওই ম্যাক্রোস্টেটটা বেসিক্যালি ওই 10টা পসিবল যে মাইক্রোস্টেটস তার যে কোনো একটা কুচি হতে পারে। তুমি ধরো দরজার বাইরে থেকে দেখছো 10টা চটি খোলা আছে, সেখান থেকে তুমি বললে যে ঠিক আছে 10জন স্টুডেন্ট আছে, কিন্তু ভেতরে ঢুকে তারা অ্যাকচুয়ালি 10জন স্টুডেন্ট কি রকম ভাবে বসে আছে সেটা তুমি যা খুশি দেখতে পারো, কারণ পার্টিকেলগুলোর মধ্যে যেহেতু কোনো ইন্টারাকশন নেই, তারা নন ইন্টারাক্টিং এবং তারা আইডেন্টিক্যাল। সেই জন্যে তোমার এই যে ম্যাক্রোস্টেটটা, এই যে 10টা পসিবিলিটি যে কোনো একটাতেই থাকতে পারে উইথ ইকুয়াল প্রবাবিলিটি। মানে তুমি যখন ওভারঅল ম্যাক্রোস্টেটের প্রপার্টিটাকে দেখবে তখন ওই 10টা মাইক্রোস্টেট প্রত্যেকে 1/10 করে কন্ট্রিবিউট করবে, করে টোটাল কন্ট্রিবিউশনটা 100% হবে। এটা খুব এক্সপেক্টেড, তাই না? যে তোমার মানে কেউ তো প্রেফার্ড হচ্ছে না, মানে যেহেতু পার্টিকেলগুলো নন ইন্টারাক্টিং, পার্টিকেলগুলো আইডেন্টিক্যাল, তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা সে পছন্দ করছে, ওই অ্যারেঞ্জমেন্টটা পছন্দ করছে না। আর এবং পার্টিকেলগুলো তো এই ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল, যারা ডিস্টিংগুইশেবল হয়ে যাওয়ার জন্য আমি বলেছিলাম তো কোনো একটা পার্টিকুলার কোয়ান্টাম স্টেটে এক বা একাধিক যা খুশি সংখ্যক পার্টিকেলস থাকতে পারে। তার মানে
ওই যে 10টা মাইক্রোস্টেজ বলা হয়েছে তার মধ্যে কোনো একটা আমি পছন্দ করব, কোনো একটা অপছন্দ করব, তার পক্ষে কিন্তু যুক্তি নেই। তাই যদি পছন্দ বা অপছন্দের কিছু না থাকে তাহলে এক্সপেক্টেড কি সবাই ইকুয়ালি প্রবাবল। সেটাই এখানে বলা হয়েছে যে অল মাইক্রোস্টেজ আর ইকুয়ালি প্রবাবল। সেটাই হচ্ছে পস্টুলেটস অফ ইকুয়াল এ প্রায়োরি প্রবাবিলিটি। মানে তোমার এটাই তো এক্সপেকটেশন হওয়া উচিত না, যদি কেউ কোনো পছন্দের অপছন্দের না হয় তাহলে তারা ইকুয়ালি প্রবাবল। হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবারে যদি তারা ইন্টারাক্টিং হতো, মানে ইন্টারাক্টিং হতো মানে ধরো লেটস সে ৩ জন পার্টিকেল একে অপরকে দারুণভাবে পছন্দ করে, তাহলে যে স্টেটে ৩ জনই আছে একসাথে, তোমার ৩ বন্ধু ধরো। তো অনেক সময় হয় না যে বাড়িতে ধরো তোমাদের ৩ বন্ধু কোথাও একটা বেড়াতে গেছো, অর্থাৎ ৩ জনের জন্য ৩টে আলাদা ঘর দেয়া হয়েছে। কিন্তু তোমাদের মধ্যে এত ভালো বন্ধুত্ব, এত ভালো ফেভারেবল ইন্টারাকশন, তারা ৩ জন একসাথে থাকতে চায়। আবার এরকম হতে পারে যে ৩ জন, একজন ধরো বিজেপির লোক, একজন সিপিএম এর লোক, একজন ধরো তৃণমূলের লোক গেছে। হ্যাঁ, তাদেরকে ৩টে ঘরে থাকতে দিই। তাহলে তারা ৩ জন নিশ্চয়ই কেউ একসাথে থাকবে না। তারা ৩ জনে হচ্ছে ৩টে আলাদা ঘরে থাকার চেষ্টা করবে। তার মানে তাদের মধ্যে রিপালশন আছে নাকি অ্যাট্রাকশন আছে? আবার ধরো হলো স্বামী-স্ত্রী বেড়াতে গেছো, আর তোমাদের একজন একজন বন্ধু গেছে। তাহলে সে কি করবে? যে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি খুব ভালো, তারা দুজনে একটা ঘরে থাকার চেষ্টা করবে, আরেকজন আরেকটা ঘরে থাকার চেষ্টা করবে। তখন সেইটা সে পছন্দ করবে। তার মানে এই যে পছন্দ বা অপছন্দের জায়গাটা তখনই আসবে যখন পার্টিকুলার ইন্টারঅ্যাক্টিং, একে অপরকে অ্যাট্রাক্ট করবে বা রিপেল করবে। এক্ষেত্রে যেহেতু পার্টিকেলগুলো ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা নন ইন্টারঅ্যাক্টিভ এবং ডিস্টিংগুইজেবল, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো পছন্দ অপছন্দের জায়গা নেই বলেই হচ্ছে যেটা বলা হচ্ছে এই ধরনের সিচুয়েশন হবে যে অল মাইক্রোস্টেজ আর ইকুয়ালি প্রবাবল হবে। এবং এটা খুব ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, মানে তার মানে যেটা দাঁড়ালো সমস্ত মাইক্রোস্টেজ ইকুয়ালি প্রবাবল বলে যে কনফিগারেশনের আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যা বেশি, অর্থাৎ যে কনফিগারেশনের থার্মোডাইনামিক ওয়েট বেশি, তার কন্ট্রিবিউশনটা টু দ্য ম্যাক্রোস্টেট সবচেয়ে বেশি হবে। অর্থাৎ ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিটা বেশি কন্ট্রোল করবে কে? না, যে কনফিগারেশনের আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যাটা যে বেশি, সেটাই হচ্ছে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। এবং বলেছিলাম যে যদি তুমি একটা মানে একটা থার্মোডাইনামিক সিস্টেম কনসিডার করো যেখানে হিউজ নাম্বার অফ পার্টিকেলস আছে, তার ক্ষেত্রে তোমার ওই একটা কনফিগারেশন তুমি পাবে যার আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যা বা যার থার্মোডাইনামিক ওয়েটটা অন্যান্য কনফিগারেশনের থেকে এত এত বেশি যে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিটা সে একাই মোরাললেস সোললি মানে কন্ট্রোল করবে। সেটাই হচ্ছে তোমার মানে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। বুঝতে পেরেছো? তাহলে এই পস্টুলেট অফ ইকুয়াল এ প্রায়োরি প্রবাবিলিটি, হ্যাঁ, সেটার সঙ্গে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন কিন্তু এইরকম ভাবে রিলেটেড। হ্যাঁ স্যার। আরেকটা জিনিস ওটা বলবেন? হ্যাঁ, বলো। বলছি জেনারেট গুলো আসছিল কিগুলো? যে থার্মোডাইনামিক যে ওয়েট অফ কনফিগারেশন, হ্যাঁ, যে ফর ডিজেনারেট কেস হ্যাঁ, ম্যাটেরিয়াল বাই হ্যাঁ, 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 ওটা ইন পার এনজি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা কেন আসছে দেখো, তুমি নন ডিজেনারেট কেস হলে তার ফর্মুলাটা তোমার কাছে পরিষ্কার হয়ে গেছে তো, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তুমি দেখো এই নন ডিজেনারেট কেস থেকে আমি ডিজেনারেট কেসটাতে যাওয়ার চেষ্টা করছি। ধরো গ্রাউন্ড স্টেটে যেখানে এনার্জিটা হচ্ছে তোমার জিরো বা কিছু, সেখানে নাম্বার অফ পার্টিকেলস আছে n0 আর ডিজেনারেসি ধরে নাও g0। তার মানে কি ওই এনার্জিতে অ্যাজ ইফ যেন g0টা স্টেট বা g0টা বক্স আছে। আর এবারে সেই বক্সগুলোতে তুমি পার্টিকেলগুলোকে ঢোকাবে। তাহলে প্রথম পার্টিকেলটা কত রকম ভাবে তুমি ঢোকাতে পারো, সেই g0 বক্সের যে কোনো একটাতে তুমি রাখতে পারো। তার মানে প্রথম পার্টিকেলটা g0 নাম্বার অফ ওয়েটে রাখতে পারো, মানে আইদার 1 নম্বর বক্সে, নাহলে 2 নম্বর বক্সে, নাহলে 3 নম্বর বক্সে, এরকম ভাবে g0 বক্সের যে কোনো একটাতে রাখতে পারছি। মানে প্রথম পার্টিকেল সাজানো যায় কত রকম ভাবে, g0 নাম্বার অফ ওয়েটে। এটা তো শিওর তো, হলো? আচ্ছা, এবারে সেকেন্ড পার্টিকেলটা তুমি এবারে আবার রাখার চেষ্টা করছো। এবার সেকেন্ড পার্টিকেলটা দেখো, এক্ষেত্রে তো কোনো একটা পার্টিকুলার কোয়ান্টাম স্টেটে একের বেশি পার্টিকেল থাকতে কোনো আপত্তি নেই। তাহলে g0টা যদি বক্স থাকে তাহলে সেকেন্ড পার্টিকেলটাও কিন্তু g0 নাম্বার অফ ওয়েটেই তুমি রাখতে পারবে। মানে এমন তো নয় যে প্রথম পার্টিকেলটা তুমি একটা বক্সে রেখে দিয়েছো বলে পরের পার্টিকেলটা ওই বক্সে রাখা যাবে না, সেরকম তো নয়। ফেরমিয়ন হলে তুমি রাখতে পারতে না, কারণ একটা কোয়ান্টাম স্টেটে একটাই পার্টিকেল থাকে। কিন্তু তুমি যখন এই বোলজোনস নিয়ে কথাবার্তা বলছো, ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বক্সে একাধিক পার্টিকেল থাকতে কোনো আপত্তি নেই। সেকেন্ড পার্টিকেলটাও g0 নাম্বার অফ ওয়েটে রাখতে পারবে, থার্ড পার্টিকেলটাও g0 নাম্বার অফ ওয়েটে রাখতে পারে। এইভাবে করে n0
n0th পার্টিকেল যেটা, সেটাকেও তুমি g0 নাম্বার অফ ওয়েতে রাখতে পারবে। তার মানে কি হলো, g0 ইন্টু g0 ইন্টু g0 করে কতবার আসবে ওটা, n0 টাইমস আসবে। তার মানে কি হলো, এটা g0 টু দি পাওয়ার n0 এটা চলে এলো। সিমিলারলি ফার্স্ট এক্সারসাইজ স্টেটে নাম্বার অফ পার্টিকেল যদি n1 এবং ডিজেনারেসিটি g1, তা g1 টু দি পাওয়ার n1 নাম্বার অফ ওয়ে আবার অ্যাডিশনালি চলে আসবে। সিমিলারলি হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেটে নাম্বার অফ পার্টিকেলস n2 আর ডিজেনারেসিটি g2, তাহলে g2 টু দি পাওয়ার n2 চলে আসবে। তার মানে আগে যতগুলো ডিস্ট্রিবিউশন ছিল তার সঙ্গে অ্যাডিশনালি অ্যারেঞ্জমেন্ট কতগুলো চলে এলো না, তার সঙ্গে g0 টু দি পাওয়ার n0 ইন্টু g1 টু দি পাওয়ার n1 ইন্টু g2 টু দি পাওয়ার n2 অ্যান্ড সো অন। ঠিক আছে, তাহলে এই পার্টটা অ্যাডিশনালি তোমার চলে এলো। ঠিক আছে, বলো আর কিছু, আর কারো কিছু অসুবিধা আছে? নাই তো? চলো, আচ্ছা তাহলে আজকে আমরা মানে আমাদের স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের সেকেন্ড লেকচারটা নিয়ে কথাবার্তা বলবো। সেকেন্ড লেকচারে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে, আমি এই স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স আমি বললাম তো আপ টু নেট পর্যন্ত মানুষের যতটুকু লাগে মানে সেইটা ভীষণ সুন্দরভাবে করে দেবো, তাতে তুমি বিএসসি স্ট্যান্ডার্ডে এবং এমএসসি 1 মানে এমএসসি স্পেশাল পার্টটা এখান থেকে পুরোটা কভার হবে না, স্পেশালের হয়তো অল্প কিছু পার্ট আমরা কভার করতে পারবো, কিন্তু এমএসসি 1 পর্যন্ত নর্মালি যতখানি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স জানলে তুমি নেট গেটে সমস্ত প্রবলেম সলভ করতে পারবে। মানে 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 কোনো মানে এমন কোশ্চেন করা প্রায় সম্ভবই হবে না যে কোশ্চেনটা তুমি অ্যান্সার করতে পারবে না, সেরকম লেভেলে আমি জিনিসটাকে পড়ানোর চেষ্টা করছি। সেই জন্য একটু হয়তো তোমাদের যা সিলেবাস আছে সিলেবাসের থেকে একটুখানি আমি হয়তো এদিক ওদিক ডিফার করে যাব, কিন্তু এইটা একবার ওয়ান্স তুমি শিখে নাও, তাতে নেট পরীক্ষাতে যেটা হবে দেখবে 4 নম্বরে দুটো কোশ্চেন্স আছে, অন্তত পক্ষে দুটো কোশ্চেন্স আছে, এই 8 নম্বর তুমি গ্যারেন্টি করতে পারবে, সেই 8 নম্বরটাকে গ্যারেন্টি করো। ঠিক আছে, এটা। আর তো অবশ্যই পরবর্তীকালে যখন দেখবে কেউ যদি ফিজিক্যাল কেমিস্ট্রি বা থিওরিটিক্যাল কেমিস্ট্রিতে রিসার্চ করতে চায়, তাহলে তো একটা তো কোয়ান্টাম মেকানিক্সের একটা পার্ট আছে, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এই দুটো ফিল্ডেই তো বেসিক্যালি থিওরিটিক্যাল রিসার্চটা হয়। আর মলিকুলার স্পেকট্রোস্কোপিটা আমি কোয়ান্টাম মেকানিক্সের পার্ট থেকে ধরছি, কারণ ওটা মলিকুলার স্পেকট্রোস্কোপিটা বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সের অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে। হ্যাঁ, সেইটা একটা ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরি স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স, মানে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে শুধুমাত্র কেমিস্ট্রি কমিউনিটির লোকেরা রিসার্চ করে সেরকম নয়, ফিজিক্স কমিউনিটির লোকেরা, ম্যাথামেটিক্স কমিউনিটির লোকেরা সবাই কিন্তু রিসার্চ করছে। এখানে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের যে মানে বেসিকটা তোমার বেশ একটু শক্তপোক্ত হওয়া দরকার আছে। হ্যাঁ, ওই জন্য ঠিক জায়গায় যদি ঠিকভাবে পড়ানো হয়, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স কিন্তু অনেকটা বেশি পড়ানো হয়। ঠিক আছে, তাহলে আমরা সেই জায়গাতে, এবং স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স খুব স্ট্যান্ডার্ড অনেক ভালো বইও আছে। হ্যাঁ, আমরা সেইভাবেই ব্যাপারটাকে করছি। তাহলে আমরা আজকে যেটা করব, দেখো আমাদের হেডিংটা লেখাই আছে ম্যাথামেটিক্স ফর স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স, মানে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটাকে উইথ কনফিডেন্টলি পড়তে গেলে যে অঙ্কটা লাগে সেই অঙ্কটা আমরা দেখব। এমনিতে থার্মোডাইনামিক্স যখন পড়েছিলে তার জন্য বেশ কিছু অঙ্ক লেগেছিল, সেই অঙ্কগুলো আমি ভেবে নিচ্ছি তুমি জানো। একদম টিপিক্যালি স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স পড়তে গিয়ে প্রবাবিলিটি এবং এই রিলেটেড আরো কিছু অঙ্ক লাগবে আর কি, সেই অঙ্কগুলো নিয়ে আমার কথাবার্তা বলতে হবে। মূলত 3-4টে জিনিস আমাকে মানে ভাবতে হবে। একটা হচ্ছে প্রবাবিলিটি নিয়ে কথাবার্তা বলা, 2 নম্বর হচ্ছে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন নিয়ে কথাবার্তা বলা, 3 নম্বর হচ্ছে ল্যাগ্রাঞ্জ সানডিটারমাইন মাল্টিপ্লায়ার নিয়ে কথাবার্তা বলা। এই তিনটেই মূলত তোমাদের লাগে। আর একটা অ্যাডিশনাল জিনিস লাগবে যেটা তুমি মানে একটা স্পেশাল কেসে যারা একটুখানি খুব ক্রিটিক্যালি স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটা পড়বে তাদের জন্য লাগবে, সেটা হচ্ছে এই যে যখন পরবর্তীকালে পার্টিশন ফাংশন লিখবে না, তখন দেখবে তুমি সামেশনটাকে তুমি হঠাৎ করে ইন্টিগ্রেশনে কনভার্ট করে দিলে, কিন্তু সামেশনটাকে হুট করে ইন্টিগ্রেশনে কনভার্ট করা যায় না। সামেশনটাকে ডিরেক্টলি ইন্টিগ্রেশনে কনভার্ট করলে তার কিছু রুল আছে, অয়লার ম্যাকলরিন সামেশন ফর্মুলা আছে, পয়সন সামেশন ফর্মুলা আছে, এইগুলো যদি প্রপারলি না জানো তাহলে কিন্তু কিছু এরার টার্ম চলে আসে আর কি। তো সেইটার জন্য আমরা ওই অয়লার ম্যাকলরিন সামেশন ফর্মুলা এবং পয়সন সামেশন ফর্মুলা সেটাকেও অ্যাকচুয়ালি ভাববো। ঠিক আছে, তাহলে প্রথম যে জিনিসটা নিয়ে কথাবার্তা আমাদের বলতে হবে সেটা হচ্ছে প্রবাবিলিটি নিয়ে কিছু কথাবার্তা বলতে হবে। কারণ স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স বেসিক্যালি সবটাই হচ্ছে প্রবাবিলিস্টিক আর কি। হ্যাঁ, সেখানে এই প্রবাবিলিটি কনসেপ্ট নিয়ে একটু কথাবার্তা বলতে হবে, মানে জাস্ট কিভাবে ফর্মুলাগুলোকে লিখতে হয় সেগুলো একটুখানি আমাদের দেখে নিতে হবে। আচ্ছা, ক্লাসিক্যাল মেকানিক্স such as Newton's equation of motion or the Hamiltonian equation of motion or Lagrange's equation of motion cannot tackle more than 2 particle। মানে এটার মজা হচ্ছে এই যে আমরা ক্লাসিক্যাল মেকানিক্স বলি, ক্লাসিক্যাল মেকানিক্সে
তোমার একটা পার্টিকেলকে যদি তার স্ট্যাটিক্স বা ডাইনামিক্সটাকে বুঝতে হয়, যেখানে যেখানে তোমার নিউটন ইকুয়েশন অফ মোশন ব্যবহার করো, বা হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন ব্যবহার করো, বা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন ব্যবহার করো, সেখানে কিন্তু মোর দ্যান 2 পার্টিকেল যদি হয়ে যায়, তাহলে কিন্তু তুমি তার এক্সাক্ট সলিউশনটাকে করতে পারো না। তখন লোকে কি করে, হ্যাঁ, মানে আচ্ছা, এবারে কথা হচ্ছে যে এবারে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যখন করবে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের স্টার্টিংটাই হচ্ছে তো এমন একটা সিস্টেম নেই, যেটা একটা থার্মোডাইনামিক সিস্টেম, যেখানে নাম্বার অফ পার্টিকেলস তো হিউজ অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার, সেটা আমি লিখেছি। বাট স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স ডিলস উইথ থার্মোডাইনামিক সিস্টেম হ্যাভিং হিউজ নাম্বার অফ পার্টিকেলস এবং নাম্বার অফ পার্টিকেলস অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এই যে সিস্টেমটা, সেটা তুমি সকল যে ক্লাসিক্যাল মেকানিক্স, মানে যেটা মূলত হচ্ছে, মানে ক্লাসিক্যাল মেকানিক্স মানে আমি বলছি মূলত হচ্ছে নিউটন ইকুয়েশন অফ মোশন, বা হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন, বা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন, যেটা ইউজুয়ালি তোমার হ্যান্ডেল করা হয় একটা বা দুটো পার্টিকেল স্ট্যাটিক্স বা ডাইনামিক্সটা বুঝে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল প্রবলেমে, যেমন কাইনেটিক থিওরি অফ গ্যাস, তোমার হিউজ নাম্বার অফ পার্টিকেলস আছে, তো সেইটাকে ট্যাকেল করতে গেলে তোমার কিন্তু এই যে ইকুয়েশনগুলো সেগুলো ফেল করবে। তাহলে উপায়টা কি? উপায় হচ্ছে তোমাকে প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্স এর কনসেপ্টটাকে নিয়ে আসতে হবে। তাহলে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স আর কামিং ইনটু দ্য পিকচার। আচ্ছা, তাহলে প্রবাবিলিটি জিনিসটা কি? কনসিডার সাম এক্সপেরিমেন্টস লাইক টসিং or flipping of a coin. The result is either heads or tails. Here the tossing or flipping of the coin is called an event and the result is called an outcome. তার মানে তুমি এই কয়েন টসিং দিয়েই মূলত প্রথমে প্রবাবিলিটিটাকে বোঝানো হয়। ধরো তুমি একটা কয়েন যখন টস করছো, ধরো একবার টস করলে, এবারে কয়েন টস করলে তার হেড পড়তে পারে, টেল পড়তে পারে। তাহলে হেড এবং টেল তুমি জানো না আলটিমেটলি পড়ার পরে যে হেড পড়বে না টেল পড়বে, মানে 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 অ্যাকচুয়ালি আলটিমেট রেজাল্টটা পাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত তুমি নিশ্চিত নাও এটা হেড পড়বে না টেল পড়বে। তখন তোমাকে কি করতে, সম্ভাবনার কথা বলতে হচ্ছে, যে হেড পড়ার সম্ভাবনা হচ্ছে হাফ, টেল পড়ার সম্ভাবনা হচ্ছে হাফ। ঠিক আছে? তাহলে তুমি যদি দুবার টস করো, এটা এক্সপেক্টেড যে হেড পড়বে একবার, টেল পড়বে একবার। কিন্তু আনফর্চুনেটলি তুমি টস করে দেখতে পারো, হ্যাঁ, যে প্রত্যেক ক্ষেত্রে যে তুমি ভাবছো যে হেড এবং টেল পড়ার সম্ভাবনা সমান, সেখানে দুবার টস করলে তোমার একবার হেড পড়বে একবার টেল পড়বে, এটা হয় না। দুবারও হেড পড়তে পারে, দুবারও টেল পড়তে পারে, আবার একবার হেড একবার টেল পড়তে পারে। তিনবার টস করলে তুমি পরিষ্কার হয়েই যাচ্ছ যে দেড়বার হেড আর দেড়বার টেল তো পড়তে পারে না। হ্যাঁ, আইদার তোমার তিনবার হেড কোনোবারই টেল পড়লো না, দুবার হেড একবার টেল পড়লো, বা একবার হেড দুবার টেল পড়লো, হ্যাঁ, বা প্রত্যেকবারই টেল পড়লে হেড পড়লো না, এরকম বিভিন্ন রকমের পসিবিলিটি হতে পারে। তাহলে এবারে এই যে তুমি বলছো যে কয়েন টসের ক্ষেত্রে হেড এবং টেল পড়ার সম্ভাবনা সমান, এই সমান ব্যাপারটা দেখবে তুমি তখনই পাবে যখন এই নাম্বার অফ টসিং, অর্থাৎ যেটাকে ইভেন্ট বলা হচ্ছে, যে ইভেন্টের সংখ্যাটা হচ্ছে তোমার টেন্স টু ইনফিনিটি। তাহলে যদি ইনফাইনাইট টাইম তুমি জাস্ট টসটাকে করো, তাহলে তুমি দেখতে পারবে হেড পড়ার সম্ভাবনাটা ওই হাফের দিকে যাচ্ছে, বা টেল পড়ার সম্ভাবনাটা হাফের দিকে যাচ্ছে, অর্থাৎ 50% টাইম হেড পড়ছে, 50% টাইম হচ্ছে তোমার টেল পড়ছে। ঠিক আছে? ঠিক একই রকমের সিচুয়েশন যখন তুমি একটা যখন ডাইস নেবে, ডাইসের হচ্ছে 1 থেকে 6 তার পসিবিলিটি। তাহলে ধরো যেটাকে 1 বা কুট পড়ার সম্ভাবনা, বা 6 পড়ার সম্ভাবনা, সেটা হচ্ছে 6/1 বা অর্থাৎ 1/6, এবং সেই 1/6টা তুমি তখনই পাবে তুমি তখন কখন তোমার ধরো এক্সপেক্ট করছো তোমার 6 পড়ুক, তুমি দেখবে তুমি চাল দিয়েই যাচ্ছ, চাল দিয়ে যাচ্ছ, চালিয়ে দিয়েই যাচ্ছ, 10 বার চাল দেওয়া হলে তোমার 6 পড়ছে না। আবার তোমার বন্ধু, যাকে তুমি মানে তোমার প্রতিদ্বন্দ্বী আর কি, সে সে দেখা যাচ্ছে যে পরপর দুবার তোমার 6 পেয়ে গেল। হ্যাঁ? তার মানে এটা 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 হচ্ছে অল্প কয়েকবার যখন তুমি এই ইভেন্টটাকে দেখবে, তখন এটা তোমার না মালতে পারে। কিন্তু যখন ইনফাইনাইট টাইমস তুমি এই কাজটাকে করবে, তখন দেখতে পাবে যে প্রবাবিলিটিটা তুমি যেমন এক্সপেক্ট করছো সেরকমই হবে। হেড পড়ার সম্ভাবনা যেমন হাফ হবে, টেল পড়ার সম্ভাবনা হাফ হবে, বা ওদিকে 1 পড়ার সম্ভাবনা 1/6 হবে, বা 6 পড়ার সম্ভাবনা 1/6 হবে, বা 3 পড়ার সম্ভাবনা 1/6 হবে, অ্যান্ড সো অন। তো সেটাই বলা হচ্ছে যে ইফ n is the total number of possible outcomes and ni is the outcome fall into category I, then probability of outcome I is pi equal to limit n tends to infinity ni by n. ঠিক আছে? তাহলে যেটা হচ্ছে যে তোমার n বার তুমি টস করেছো, তার মধ্যে ধরে নাও হেড পড়েছে ni বার, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ni বাই n, সেটা হচ্ছে তোমার হেড পড়ার সম্ভাবনা। সেটাই বলা হচ্ছে যে ith আউটকামটা পাওয়ার সম্ভাবনা, সেটা pi, সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ni বাই n।
আর এবারে প্রবাবিলিটি নিয়ে দু চারটে কথাবার্তা বলার দরকার। সেটা হচ্ছে যে তোমার প্রবাবিলিটি মাস্ট লাই উইদিন 0 and 1, 0 থেকে 1 এর মধ্যে প্রবাবিলিটি থাকবে। ইফ অনলি ওয়ান আউটকাম ইজ পসিবল, যদি কেবলমাত্র একটাই আউটকাম পসিবল হয়, দেন দ্য আউটকাম ইজ এ সার্টেনটি অর ডিটারমিনিস্টিক। তখন তার ওই আই এর আউটকামটা তুমি জাস্ট বলবে, আউটকামটার প্রবাবিলিটি তুমি বলবে হচ্ছে 1, সেটা ঠিক আছে। কি একজন আসছে দেখি, মানে আসছে। হ্যাঁ, মানে যদি কোনো একটা ঘটনা উইথ সার্টেনটি ঘটে, মানে মানে একদম শিওর হয়, হ্যাঁ, তখন সেটা হচ্ছে সেইটার ঘটার সম্ভাবনা তুমি জাস্ট 1 বলবে। মানে ধরো, যেমন ধরো মানে তুমি সূর্য তোমার পূর্ব দিক দিয়ে উঠতে পারে, পশ্চিম দিক দিয়ে উঠতে পারে, ঠিক আছে। কিন্তু তুমি দেখো কি প্রত্যেক দিনই সূর্য পূর্ব দিক থেকে ওঠে, অর্থাৎ এই যে সূর্য সবসময় পূর্ব দিক থেকেই উঠবে, এটা পরিষ্কার ডিটারমিনিস্টিক। তখন তার প্রবাবিলিটি অটোমেটিক্যালি 1 হয়ে গেল, আর পশ্চিম থেকে সূর্য ওঠার সম্ভাবনা তোমার 0 হয়ে যাচ্ছে। আর যদি একটা আউটকাম কখনই না ঘটে, যেমন ধরো পশ্চিম দিকে থেকে সূর্য ওঠার সম্ভাবনা কতটা, সেটা সার্টেনলি 0, তাহলে ইফ এ পার্টিকুলার আউটকাম নেভার অকার, দেন ইট ইজ অ্যান ইম্পসিবল আউটকাম, এবং তার জন্য প্রবাবিলিটি তোমার 0 ধরতে হবে, ঠিক আছে। এটা তাহলে প্রবাবিলিটি তুমি ডেফিনেশনটাকে বুঝতে পারলে। প্রবাবিলিটি 0 থেকে 1 এর মধ্যে থাকবে। যে ঘটনাটা একদম সার্টেন তার প্রবাবিলিটি 1, এবং সেটা ডিটারমিনিস্টিক বলবে তুমি। আর যেটা ইম্পসিবল, কখনো ঘটতে পারে না, তার প্রবাবিলিটিতে তুমি 0 বলবে। আচ্ছা, এবার নর্মালাইজেশন অফ প্রবাবিলিটি দেখো, যে ম্যাথামেটিক্যালি টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1 হবে। হ্যাঁ, মানে ধরো হেড এবং টেল যখন তুমি ফেলছো, হেড এবং টেল, মানে হেড এবং টেল এই দুটো ছাড়া যদি আর কোনো পসিবিলিটি না থাকে, তাহলে হেড পড়া এবং টেল পড়ার সম্ভাবনার যোগফলটা তোমার 1 হবে। যখন তুমি একটা ডাইস লুডোর ছক্কা তুমি দেখছো, সেখানে 1 পড়া, 2 পড়া, 3 পড়া, 4 পড়া, 5 পড়া এবং 6 পড়া, প্রত্যেকটা সম্ভাবনা হচ্ছে 1 এর 6, 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 1 এর 6 করে, এবং যোগ করে সেটা তোমার 1 বেরোবে। এটাই হচ্ছে যে সামেশন ওভার আই পিআই, সেটা বেসিক্যালি তোমার 1 হয়। দিস ইজ দ্য নর্মালাইজেশন অফ প্রবাবিলিটি। তো তুমি ম্যাথামেটিক্যালি দেখাতে পারো সেটা এইরকম ভাবে, সামেশন ওভার পিআই হচ্ছে তোমার লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন ওভার আই এনআই, মানে পিআইটা কি ছিল, এনআই বাই এন ছিল, মানে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এনআই বাই এন ছিল। এবার সামেশন যখন করছো, তখন এনটাই যদি কোনো ডামি ইন্ডেক্স নেই, আইটা নেই, সেটা বাইরে বেরিয়ে চলে গেলো, তাহলে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন ওভার আই এনআই। আর সামেশন ওভার এনআইটা হচ্ছে বেসিক্যালি এন, এন কেটে গিয়ে সেটা 1 হয়ে গেল। তাহলে ম্যাথামেটিক্যালি ইফ টোটাল প্রবাবিলিটি ইজ নট ইউনিটি, দেন ইট ক্যান বি মেড ইউনিটি বাই মাল্টিপ্লাইং এ কনস্ট্যান্ট এন। দিস এন ইজ কল্ড দ্য নর্মালাইজেশন কনস্ট্যান্ট অ্যান্ড দ্য প্রসেস ইজ কল্ড দ্য নর্মালাইজেশন প্রসেস। এটা কোয়ান্টাম মেকানিক্সে তুমি দারুণভাবে দেখবে। কোয়ান্টাম মেকানিক্সে তুমি দেখবে যে যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনগুলো সেম স্টেট রিপ্রেজেন্ট করে। মানে সাইন এক্স যে স্টেট রিপ্রেজেন্ট করবে 5 ইন্টু সাইন এক্স, সেটা একই স্টেট রিপ্রেজেন্ট করে। এবারে সাইন এক্স এর ক্ষেত্রে টোটাল প্রবাবিলিটি যদি 1 হয়, তাহলে 5 ইন্টু সাইন এক্স এর ক্ষেত্রে হবে না, বা 5 ইন্টু সাইন এক্স এর ক্ষেত্রে টোটাল প্রবাবিলিটি যদি 1 হয়, সাইন এক্স এর ক্ষেত্রে হবে না। সেই জন্য কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ ফাংশনগুলো, সেগুলোকে নর্মালাইজ হতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তাদেরকে তুমি চাইলে নর্মালাইজ করে নিতে পারো। কেমন করে নর্মালাইজ করবে, যদি একটা স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশন হয়, তাকে নর্মালাইজ করে নেবে কেমন করে, না কিছুই না, যে ওই যে ফাংশনটার সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে তুমি নর্মালাইজ করলে, যে কনস্ট্যান্টকে গুণ করলে তাকে বলে নর্মালাইজেশন কনস্ট্যান্ট, এবং প্রসেসটা হচ্ছে নর্মালাইজেশন প্রসেস। কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট 1 এ যেখানে নর্মালাইজেশন নিয়ে কথাবার্তা বলা হয়েছিল, সেখানে তুমি এরকম দেখেছো যে যদি টোটাল প্রবাবিলিটি 1 না থাকে, তাহলে ওয়েভ ফাংশনটা নর্মালাইজ নয়, তাকে নর্মালাইজ করে নেওয়ার জন্য একটা সুইটেবল কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দেওয়া হয়। তাহলে এই প্রসেসটা হচ্ছে নর্মালাইজেশন প্রসেস, এবং যে কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে সেটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। এটা তোমার জানা আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে মাল্টিপ্লিকেশন অফ প্রবাবিলিটি দেখো। ধরো তুমি তোমার জায়গায় একটা কয়েন টস করছো, আমি আমার জায়গায় কয়েন টস করছি। তোমারটা আমি জানি না, আমারটা তুমি জানো না, অর্থাৎ আমাদের মধ্যে কোনো ফোনে ফোনে কথা হয়েছে বা কোনো ইন্টারাকশন হচ্ছে সেরকম না, দুটো ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। এবারে তোমার হেড পড়ার সম্ভাবনা আর আমার হেড পড়ার সম্ভাবনা যদি একই সাথে তুমি দেখো, তোমার হেড পড়ার সম্ভাবনা হাফ, আমার হেড পড়ার সম্ভাবনা হাফ, এবার দুজনই একই সাথে হেড পড়ছে, সেই সম্ভাবনা কিন্তু হাফ ইন্টু হাফ 1/4 হবে। অর্থাৎ দেখো, আমিও টস করলাম, আমার হেড পড়তে পারে, টেল পড়তে পারে, তুমিও টস করলে তোমার হেড পড়তে পারে, টেল পড়তে পারে, তাহলে 4টে পসিবিলিটি হয়ে যাচ্ছে, হেড হেড, হেড টেল হেড, টেল টেল। 4টের মধ্যে হেড পড়ার সম্ভাবনা সার্টেনলি কত হবে, 4 এর 1, 4/1, অর্থাৎ 1/4 হবে। তাহলে যেটা দাঁড়াচ্ছে, যদি ইন্ডিপেন্ডেন্ট দুটো ঘটনা ঘটে, তাহলে
তোমার আইগেট ইভেন্ট এবং তোমার আইগেট আউটকাম আর আমার জেট আউটকাম এই দুটো হওয়ার সম্ভাবনা সাইমালটেনিয়াস সম্ভাবনা হচ্ছে পিআই ইন্টু পিজে হচ্ছে। তাহলে ইফ দ্য ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট দেন দ্য প্রবাবিলিটি অফ অকারিং আইগেট আউটকাম ইন ফার্স্ট এক্সপেরিমেন্ট and a jth outcome in the second experiment simultaneously is given as pij equal to pi into pj। এটা তাহলে প্রবাবিলিটি কিন্তু গুণ হয় এরকম করে, ঠিক আছে? ওই যেটা এক্সাম্পল বললাম যে তুমিও কয়েন টস করছো, তোমার হেড পড়তে পারে টেল পড়তে পারে, অর্থাৎ হেড পড়ার সম্ভাবনা তোমার ক্ষেত্রে হাফ, আমারও হেড পড়তে পারে টেল পড়তে পারে, অর্থাৎ টেল পড়ার সম্ভাবনা হাফ। এবারে তুমি যদি এই সাইমালটেনিয়াস হেড এবং টেল পড়ছে সেটা যদি দেখো, সেটা হাফ ইন্টু হাফ, অর্থাৎ ওটা তোমার 1/4 হয়ে গেল। সেটা এখান থেকে তুমি বুঝতে পারো। আচ্ছা, দুটো ইম্পর্টেন্ট টার্ম বলি, একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ আর হচ্ছে কালেকটিভ এক্সজস্টিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ কথাটা মানেটা কি? ইন কেস অফ কয়েন টসিং ফর এ পার্টিকুলার ইভেন্ট ইফ দ্য আউটকাম ইজ হেড দেন টেল ডাজ নট অকার, দেন উই সে দ্যাট হেড অ্যান্ড টেল আর মিউচুয়ালি এক্সক্লুসিভ অর 1 and 2 আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। মানে ব্যাপারটা হচ্ছে যে একটা পড়লে আর একটা পড়বে না। মানে যেটা হয় না যে ধরো একটা মানে কি বলবো, মানে ধরো তুমি একটা ক্রিকেট ম্যাচ দেখছো, সেখানে কিন্তু জেতা এবং হারা তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, কারণ তার সঙ্গে তো এটা এও হতে পারে, তোমার যেটাকে বলে মানে টাইও হতে পারে ম্যাচটা। কিন্তু হেড এবং টেলের ক্ষেত্রে পয়সাটা মাঝখানে দাঁড়িয়ে যাবে এরকম থেকে তোমাকে বাদ দিয়ে দাও, যদি বাদ দিয়ে দাও তাহলে কি হবে না, আইদার হেড পড়বে, হেড পড়লে টেল পড়ছে না, টেল পড়লে হেড পড়ছে না, তখন এই হেড এবং টেল পড়াটাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ। এবং যেটা ইম্পর্টেন্ট যে হেড এবং টেল পড়ার যোগফলটা কিন্তু সবসময় 1 হয়ে যাচ্ছে, তাকে বলা হবে কালেকটিভ এক্সজস্টিভ। ইন দ্য কয়েন টসিং আউটকাম হেড অ্যান্ড টেল কনস্টিটিউট দ্য এন্টায়ার সেট অফ পসিবিলিটি, এর বাইরে কিছু পড়ছে না। দেন উই সে দ্যাট হেড অ্যান্ড টেল ইজ এ কালেকটিভ এক্সজস্টিভ সেট অফ আউটকামস ফর এ কয়েন টস। একটা লুডোর ছক্কা যখন তুমি টস করছো, অবভিয়াসলি কুট পড়লে 1 পড়লে 2 পড়ছে না, বা 2 পড়লে 3 পড়ছে না, এরকম। তার ইন দ্যাট কেস কি হবে? ইন দ্যাট কেস হচ্ছে তোমাকে ওই যে 1 2 3 4 যে 6টা পসিবল তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ, কিন্তু 6টার প্রবাবিলিটি যোগফল 1 হয়ে যাচ্ছে, এছাড়া আর কিছু তোমার দরকার পড়ছে না, সেখানে এইগুলোকে বলা হবে তোমার কালেকটিভ এক্সজস্টিভ। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ আর কালেকটিভ এক্সজস্টিভ এই দুটো টার্ম হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট। একটা পড়লে আর একটা সার্টেনলি পড়ছে না, আর 2 নম্বর হচ্ছে যে যতগুলো পসিবিলিটি আছে তার টোটালটা যদি তুমি নিয়ে নাও, সেটা হয়ে যাবে তোমার একটা কালেকটিভ এক্সজস্টিভ। ঠিক আছে? তাহলে দেখো যতখানি বললাম এই পর্যন্ত পরিষ্কার হয়েছে। আমি প্রবাবিলিটিটা কেন দরকার বললাম, তাহলে প্রবাবিলিটি ডেফিনেশন বলা হলো, নর্মালাইজেশন প্রবাবিলিটি মানে তুমি বুঝলে, সাইমালটেনিয়াস প্রবাবিলিটি অর্থাৎ প্রবাবিলিটি গুণ তুমি বুঝলে, মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে কি বোঝে বুঝলে, আর কালেকটিভ এক্সজস্টিভ কাকে বলে বুঝলে। এগুলো কি এখন পর্যন্ত যতটুকু বলেছি বুঝতে কি কারো কোনো অসুবিধা হয়েছে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা, এবারে দেখো এই প্রবাবিলিটি কনসেপ্ট থেকে তুমি কেমন করে অ্যাভারেজ ভ্যালু বের করতে পারো। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে এই পার্টটা ভীষণ লাগবে, কেননা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে তো আমি বলেইছিলাম যে ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলো বা ইন্ডিভিজুয়াল মলিকুলগুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রপার্টি তোমাকে প্রথমে গেস করতে হচ্ছে, তারপরে তোমাকে যেটা করতে হচ্ছে যে সাম কাইন্ড অফ অ্যাভারেজিং করতে হচ্ছে একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টিকে বোঝার জন্য। সেখানে এই অ্যাভারেজিং প্রসেসটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমি জাস্ট একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ধরে নাও এক্স, তার একটা অ্যাভারেজ করার চেষ্টা করছি। আচ্ছা, নর্মালি অ্যাভারেজ করে কি করে? তুমি দেখো একটা এক্সাম্পল হিসেবে আমি বলছি যে ধরো এই তোমাদের মধ্যে হয়তো আজকে 20 জন ছেলে ক্লাস করছো, 20 জন ছেলের মধ্যে দেখা গেল তোমার 7 জন ছেলে যাদের বয়স হচ্ছে তোমার 20 বছর, 8 জন ছেলে যাদের বয়স ধরে নাও তোমার 21 বছর, আর বাকি 5 জন ছেলে যাদের বয়স হচ্ছে 22 বছর। তাহলে আমি যদি অ্যাভারেজ বয়সটাকে বের করে আমি কি করব না, 7 ইন্টু 20 বছর প্লাস 8 ইন্টু 21 বছর প্লাস হচ্ছে 5 ইন্টু তোমার 22 বছর করে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 20 দিয়ে ভাগ করে দেবো। ঠিক একই রকমের যদি আমার এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা অ্যাভারেজ বের করছি, সেটা যদি তোমার যথাক্রমে x1 x2 x3 এইরকম মানে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, এবারে ওই যে ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালুটা যখন x1 এবং সেই ভ্যালুতে নাম্বার অফ মলিকুলস আছে বা নাম্বার অফ পার্টিকেলস আছে যদি n1 হয়, হ্যাঁ, এইটা হচ্ছে তোমার এখানে এখানে একটুখানি এইগুলো একটু ভুল হয়ে গেছে,
মানে n1 x1 এইটা হচ্ছে তোমার হবে হচ্ছে n2 x2 এইভাবে n1 x1 প্লাস n2 x2 প্লাস ডট 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 প্লাস ni xi প্লাস ডট 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 ডিভাইডেড বাই n। তাহলে কি হলো এটা? তাহলে নিউমারেটরটাকে লিখতে পারবে সামেশন ওভার i ni xi ডিভাইডেড বাই n। আচ্ছা, তবে সামেশনের ভেতরে সবটাকে ঢুকিয়ে দাও, যদি এনটায় কোনো ডামি ইন্ডেক্স নেই তাকে সামেশনের বাইরে রাখা ভেতরে রাখা একই, তুমি ভেতরে পাঠিয়ে দিলে। তো সামেশন ওভার i ni বাই n ইন্টু xi। এবার সামেশন ওভার i সরি ni বাই n, যদি এনটা বেশ বড় হয়ে যায় তাহলে ni বাই n তোমায় বেসিক্যালি দেবে হচ্ছে প্রবাবিলিটিটা, তাই তো? তাহলে কি হলো? তাহলে সামেশন ওভার i, এটা দেখো ni বাই nটা তোমার প্রবাবিলিটি দিয়ে দিলে ইন্টু xi হয়ে গেল। তার মানে কি হলো দেখো, যে x এর অ্যাভারেজটা বের করতে গেলে মানে ডিসক্রিট প্রবাবিলিটি এখানে, তাহলে x এর অ্যাভারেজটাকে বের করতে গেলে তো এটা সামেশন ওভার i, তাহলে ওই যে মানে x যখন মেজার করছো i এর মেজারমেন্টে x এর ভ্যালু যদি xi দেয় এবং সেটা পাওয়ার সম্ভাবনা যদি pi হয়, তো সেটা হয়ে যাবে সামেশন ওভার i pi xi। তুমি যেটা যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, যে এক্সাম্পলটা দেখো, এই বয়সের অ্যাভারেজ যখন তুমি ক্যালকুলেট করছিলে, বয়সের অ্যাভারেজ যখন ক্যালকুলেট করছিলে কি বললাম প্রথমে, যে 7 জন স্টুডেন্ট আছে যাদের প্রত্যেকটা বয়স 20 বছর করে, প্লাস 8 জন স্টুডেন্ট আছে তাদের প্রত্যেকটার বয়স হচ্ছে 21 বছর করে, প্লাস 5 জন স্টুডেন্ট আছে তাদের প্রত্যেকের বয়স হচ্ছে 22 বছর করে। তাকে তো ভাগ করে দিতে হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 20 দিয়ে। তো এইটাকে যখন তুমি লিখছো দেখো, এটা 7-এর 20 ইন্টু 20 লিখতে পারো, প্লাস এটা লিখতে পারো 8-এর 20 ইন্টু 21, প্লাস এটা লিখতে পারো 5-এর 20 ইন্টু 22, এইরকম ভাবে লিখতে পারো। আর এবারে 7-এর 20 জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি তো তোমাদের মধ্যে আমি তো পড়ানোর সময় তোমাদের কাছ থেকে ডেট অফ বার্থের জন্য মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট জমা নিইনি। তাহলে আমাকে কেউ হয়তো সুদীপ্তকে আমি বিশ্বাস করি, সুদীপ্তকে জিজ্ঞেস করো, সুদীপ্ত যে একটু জেনে টেনে বলিস তো তোদের মধ্যে কতজন ছেলে 20 বছর বয়স, কতজন 21 জন, কতজনের বয়স 21 বছর, কতজনের বয়স 22 বছর, সে আমাকে ইনফরমেশনটা দিয়েছে। তাহলে এবারে এই তোমাদের মধ্যে হঠাৎ করে র্যান্ডামলি কোন একটা স্টুডেন্টকে আমি তুলে নিলাম, তার বয়স 20 হওয়ার সম্ভাবনা কতটা? না 7-এর 20। কারণ 20 জনের মধ্যে 7 জনের বয়স যদি 20 বছর হয়, তাহলে তোমাদের মধ্যে আরবিট্রারি একজনকে তুলে নেওয়ার পরে তার বয়স 20 হওয়ার সম্ভাবনা কত? 7-এর 20। বা তোমাদের মধ্যে কোন একজনের বয়স 21 হওয়ার সম্ভাবনা কত? 8-এর 20। বা তোমাদের মধ্যে কোন একজনের বয়স 22 হওয়ার সম্ভাবনা কত? 5-এর 20। তার মানে 7-এর 20টা বেসিক্যালি যেটা দিল সেটা হচ্ছে যে 20 বছর বয়স্ক স্টুডেন্ট পাওয়ার সম্ভাবনা। 8-এর 20টা দিল 21 বছর বয়স্ক স্টুডেন্ট পাওয়ার সম্ভাবনা। 5-এর 20টা দিল 22 বছর বয়স্ক স্টুডেন্ট পাওয়ার সম্ভাবনা। এইটাকে যদি তুমি P1 বলো, আর 20টাকে যদি x1 বলো, এইটাকে যদি P2 বলো, x2, এটাকে যদি P3 বলো, P3 x3, এইটা হয়ে যাবে। সেটাই তুমি সিম্বলিক্যালি লিখছো কি সামেশন ওভার i pi xi। তাহলে এক্সাম্পলটা যদি তোমার কাছে পরিষ্কার হচ্ছে যে কিভাবে তুমি ওই বয়সের অ্যাভারেজটা, মানে বয়সের অ্যাভারেজের এক্সাম্পলটা দিলে তুমি এই জেনারেল ফর্মুলাটা কেমন করে এলো তুমি বুঝতে পারবে। তার মানে ব্যাপারটা হচ্ছে যখন ডিসক্রিট প্রবাবিলিটির গল্প, তখন সামেশন ওভার i মানে প্রবাবিলিটি, মানে যার অ্যাভারেজ বের করতে চাইছো সেইটা ইন্টু তার সঙ্গে সেটা পাওয়ার প্রবাবিলিটিটা, সম্ভাবনাটা। তাহলে ওটা যদি আমি এক্স স্কোয়ার অ্যাভারেজ করি কি হবে? সামেশন ওভার i pi, এটা xi কে স্কোয়ার হয়ে যাবে। যদি এক্স কিউব অ্যাভারেজ করি কি হবে? সামেশন ওভার i pi xi কিউব হয়ে যাবে। তাহলে জাস্ট যার অ্যাভারেজ, মানে সামেশন ওভার i pi টা কমন হয়ে গেল, তারপরে যার অ্যাভারেজ বের করবো সেটা তোমাকে বসাতে হবে। ঠিক আছে? যেমন এক্স এর অ্যাভারেজ বের করলে সামেশন ওভার i pi xi, এক্স স্কোয়ার অ্যাভারেজ বের করলে সামেশন ওভার i pi xi কে স্কোয়ার, এক্স কিউবের অ্যাভারেজ বের করে সামেশন ওভার i pi xi কিউব ইত্যাদি। তাহলে এইটা যেমন এক্স অ্যাভারেজ দিল, এই এক্স স্কোয়ার অ্যাভারেজ অনেক সময় সেকেন্ড মোমেন্ট বলা হয়, এক্স কিউব অ্যাভারেজ থার্ড মোমেন্ট বলা হয়, অ্যান্ড সো অন। তাহলে দেখো যে কোনো কোয়ান্টিটির অ্যাভারেজটা তুমি এইরকম ভাবে বের করে ফেলতে পারছো। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যখন তুমি এক্স অ্যাভারেজ, এক্স স্কোয়ার ইত্যাদি করলে, সেখান থেকে দুটো টার্ম তোমাকে ভালো করে বুঝে নিতে হয়। একটাকে বলা ভ্যারিয়েন্স, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই জিনিসটা একটুখানি দেখতে হবে। দেখো, প্রিসিশন অফ দ্য এক্সপেরিমেন্ট ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্কোয়ার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ কল্ড দ্য ভ্যারিয়েন্স। মানে অ্যাকিউরেসি এবং প্রিসিশন এই দুটো টার্ম আমরা ওই বলেছিলাম যে ডেটা অ্যানালিসিস যে পার্টটা আছে, সে ডেটা অ্যানালিসিস পার্টটা আমরা পড়াবো। সে ডেটা অ্যানালিসিস পার্টের মধ্যে হচ্ছে তোমার ওই এই পার্টগুলো আছে আর কি। ডেটা অ্যানালিসিস পার্টটা হচ্ছে তোমার যেটা আমাদের নেটের সিলেবাসও আছে, বা এখানে 5th সেমিস্টার ক্যালকাটা সিলেবাসেও তোমার জিনিসগুলো আছে। সেটা একটা আলাদা সেপারেট ব্যাচ করে আমাদের পড়াতে হবে। হ্যাঁ, সেখানে তুমি দেখবে মানে প্রিসিশন মানে হচ্ছে যে
তুমি যদি একাধিক মেজারমেন্ট করো প্রত্যেকটা মেজারমেন্ট একে অপরের কত কাছে। অ্যাকুরেসিটা হচ্ছে যে তোমার মাপা রেজাল্টটা এক্সাক্ট ভ্যালুর কত কাছে, আর প্রিসিশন হচ্ছে ধরো তুমি এক্সাক্ট ভ্যালু জানো না, তুমি ৩ বার টাইট্রেশন করলে ৩ বার যে ৩টে রেজাল্ট পেলে সেই রেজাল্টগুলো একে অপরের কত কাছে, সেটাকে বলে প্রিসিশন। সেই প্রিসিশনটা মাপা হয় যা দিয়ে, সেটাই হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং তার স্কোয়ারটা হচ্ছে ভ্যারিয়ান্স। আর ভ্যারিয়ান্স বাই ডেফিনেশনটা কি? দেখো ভ্যারিয়ান্স হচ্ছে সিগমা এক্স স্কোয়ার, সেটা হচ্ছে যে এক্সআই মাইনাস এক্স অ্যাভারেজ, হ্যাঁ, তার সরি স্কোয়ার করে অ্যাভারেজ, তো সরি মানে সেটা সেটা হচ্ছে এই ডিফারেন্সটা নিলাম, এখানে একটা ইয়ে হয়েছে, 1 মিনিট, মানে এইটা না, এখানে একটুখানি এটা এটা একটু বানানটা এইখানে সিম্বল এটা এটা একটু ভুল হয়েছে। এক্সআই মাইনাস এক্স অ্যাভারেজ হলো তার প্রথমে স্কোয়ার হলো, মানে এক্সআই মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার হলো, স্কোয়ার হয়ে তারপরে অ্যাভারেজটা। মানে এখানে সিম্বলটা লেখা ভুল হয়েছে। মানে ভ্যারিয়েন্স অফ এক্স হচ্ছে কি, ধরো তোমার তুমি হয়তো অনেকগুলো মেজারমেন্ট করছো, অনেকগুলো মেজারমেন্ট করলে তোমার একটা পপুলেশন মিন বেরোয়, আর অল্প কতগুলো মেজারমেন্ট করলে স্যাম্পল মিন বেরোয়। তাহলে এইটা এক্স অ্যাভারেজ স্যাম্পল মিন বা পপুলেশন মিন যাই বলো না কেন। এবারে তুমি কোন একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে মাপলে তোমার রেজাল্টে বেরোলে এক্সআই, তাহলে এক্সআই মাইনাস এক্স অ্যাভারেজ এটা সাম কাইন্ড অফ একটা এরার দিচ্ছে। এবারে এমন হতেই পারে যে তুমি যদি এরারের অ্যাভারেজ করো সেটা ক্যান্সেল আউট হয়ে 0 হয়ে যেতে পারে। ধরো কোন একটা টাইটার ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে 10, এবার তুমি মাপার সময় একবার 15 মেপেছো, একবার 10 মেপেছো, একবার 5 মেপেছো। এবারে যখন 15 মেপেছো এর একটা +5, যখন 10 মেপেছো এর একটা 0, যখন 5 মেপেছো তখন এর একটা হচ্ছে -5, তাহলে সেই এরারগুলো যোগ করে ফেলো, করে ক্যান্সেল আউট হয়ে তার 0 হয়ে গেল। তার মানে যে 3বারই 10 10 10 মাপলো, আর যে 3বার যথাক্রমে 5 10 এবং 15 মাপলো, তার ক্ষেত্রে যদি তুমি অ্যাকুরেসিটা দেখো, সেটা কিন্তু তোমার মানে অ্যাকুরেসিটা হচ্ছে মানে অ্যাবসলিউটলি অ্যাকুরেসি বা এরারটা যদি দেখো, অ্যাকুরেসিটা হচ্ছে 0, মানে এরারটা হচ্ছে তোমার 0। কিন্তু সেটা তো মিসলিডিং। আমি ধরো একজন মাস্টারমশাই, আমি যখন তুমি টাইটেশনের জন্য তোমাকে নম্বর দেবো, যে 3বারই যে টাইটার ভ্যালু 10 10 10 পেয়েছে, আর তার বদলে 3বার টাইটার ভ্যালু একবার 5 একবার 10 এবং 15 পেয়েছে, সেটা তো আর তোমার দুজনকে তো একই নম্বর দেওয়া যায় না, তাই না? যে 5 10 15 পেয়েছে সে বেসিক্যালি কিছু বোঝে না, সে আন্দাজে লিখে দিয়েছে। কাউকে হয়তো জিজ্ঞেস করেছে যে তোর রেজাল্ট কত বেরিয়েছিল, সে বলে দিয়েছে 10, সে কি করলো, ঠিক আছে অ্যাভারেজটা 10-এ রাখার জন্য একটা 5 একটা 10 একটা 15 করে দিল, মানে সে বেসিক্যালি কিছুই বোঝে না, তার তো নম্বর পাওয়ার কথা না। কিন্তু যদি আমি ওই যে এরার যেটাকে আমি বলছি তার যদি স্কোয়ার করে দিই, মানে এক্সআই মাইনাস এক্স অ্যাভারেজ তার যদি স্কোয়ার করে দিই, তাহলে কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাওয়ার সম্ভাবনাটা হচ্ছে না। তো সেই জন্যই যেটা করা হলো, এক্সআই মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার করে পুরোটার অ্যাভারেজ করলাম, সেটা হচ্ছে তোমার ভ্যারিয়েন্স। আচ্ছা, এবারে এই জিনিসটাকে কেমন করে লেখা যায় দেখো, তাহলে ভ্যারিয়েন্সের ডেফিনেশনটা কি হচ্ছে, এক্সআই মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার করে পুরোটার অ্যাভারেজ। আচ্ছা, এবারে এইটাকে যখন তুমি ম্যাথামেটিক্যালি লিখবে কি হবে, এটা সামেশন ওভার আই পিআই ইন্টু এক্সআই মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার। মানে যে কোনো জিনিসের অ্যাভারেজ ক্যালকুলেট করতে হলে কি হয়, সামেশন ওভার আই পিআই, যার অ্যাভারেজ বের করবো সেটাকে লিখে দিতে হয়। কার অ্যাভারেজ বের করছি, এক্সআই মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ারের অ্যাভারেজ বের করছি, সেটা আমি লিখে দিলাম। আচ্ছা, পরের লাইনে কি করলাম, এই যে স্কোয়ারটাকে ভেঙে ফেললাম, এক্সআই এর স্কোয়ার -2 ইন্টু এক্স অ্যাভারেজ ইন্টু এক্সআই প্লাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার। এবার এই সামেশনটাকে 3টে ভাগে ভেঙে ফেলা হলো। প্রথমটা হচ্ছে সামেশন ওভার আই পিআই এক্সআই এর স্কোয়ার -2 এক্স অ্যাভারেজ ইন্টু এটা হলো সামেশন ওভার আই পিআই এক্সআই প্লাস এক্স অ্যাভারেজ স্কোয়ার ইন্টু সামেশন ওভার আই পিআই। মানে যেগুলো ডামি ইন্ডেক্স সেগুলি শুধুমাত্র সামেশনের ভেতরে রাখবে, যেখানে ডামি ইন্ডেক্সটা থাকছে। আর 2 এক্স অ্যাভারেজ, এই এক্স অ্যাভারেজ তো কনস্ট্যান্ট, এখানে কোনো ডামি ইন্ডেক্স নেই, যেটা এটা সামেশনের বাইরে চলে এসছে, বা এক্স স্কোয়ার অ্যাভারেজটা কিন্তু সামেশনের বাইরে চলে এসেছে। আর এই যে প্রথমের পার্টটা সামেশন ওভার আই পিআই এক্সআই স্কোয়ারটা কি, দিস ইজ নাথিং বাই এক্স স্কোয়ার অ্যাভারেজ। সামেশন ওভার আই পিআই এক্সআইটা কি, দিস ইজ নাথিং বাট এক্স অ্যাভারেজ। আর সামেশন ওভার আই পিআইটা কি, এটা নর্মালাইজেশন অফ প্রবাবিলিটি থেকে, দিস ইজ নাথিং বাট ইকুয়াল টু 1। তাহলে কি হয়ে গেল, এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস 2 ইন্টু এক্স অ্যাভারেজ, একটা ছিল আর একটা এক্স অ্যাভারেজ চলে এলো, অর্থাৎ 2 এক্স অ্যাভারেজ তার স্কোয়ার, আর এটা চলে এলো এক্স অ্যাভারেজ তার আবার স্কোয়ার, এইটা। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এক্স স্কোয়ার রয়ে গেল, আর এই দুটো থেকে ক্যান্সেল আউট হয়ে গিয়ে একটা এক্স স্কোয়ার অ্যাভারেজ পড়ে এলো, তাহলে এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ স্কোয়ার হলো। তাহলে দেখো সিগমা এক্স স্কোয়ার যেটা, তাহলে এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ স্কোয়ার, এইটা। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে তার স্কোয়ার রুট,
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজের স্কোয়ার। তাহলে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অনেক ক্ষেত্রেই তখন ফ্লাকচুয়েশন ক্যালকুলেট করতে হয়, মানে স্ট্যাটিস্টিক্যাল থার্মোনিমের সাথে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ফ্লাকচুয়েশন। এই ফ্লাকচুয়েশন ক্যালকুলেট করার সময় কিন্তু এইটা তোমার ভীষণ কাজে লাগবে। সেটা হচ্ছে ফ্লাকচুয়েশনটা হচ্ছে ওই এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজের স্কোয়ার। এইটা মানে ধরো যখন বিভিন্ন রকম এনসেম্বল পড়বে না, ক্যানোনিক্যাল এনসেম্বল, মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল, গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল টোটাল এনার্জি, টোটাল নাম্বার অফ পার্টিকেল ফিক্সড। যখনই তুমি সেখান থেকে ক্যানোনিক্যাল এনসেম্বলে যাবে তখন এনার্জি ফ্লাকচুয়েশন থাকবে। এনার্জি ফ্লাকচুয়েশনটা এনার্জির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে তোমাকে এক্সপ্রেস করতে হয়। যখন গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বলে যাবে তখন এনার্জির সঙ্গে সঙ্গে যে টোটাল নাম্বার অফ পার্টিকেলসের ফ্লাকচুয়েশন থাকবে, টোটাল নাম্বার অফ ফ্লাকচুয়েশনটা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন নাম্বার অফ পার্টিকেল সেটা দিয়ে তোমাকে এক্সপ্রেস করতে হবে। সেখানে এই যে এই ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের গল্পটা, সেটা কিন্তু ফ্লাকচুয়েশন, যেটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স একটা ভীষণ ইম্পর্টেন্ট টার্মিনোলজি আর কি, সেটা বের করতে তোমার কাজে লাগবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ফ্লাকচুয়েশনের একটা মেজার। আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে, দেখো যে এক্স স্কোয়ার অ্যাভারেজ দ্য গ্রেটার ইকুয়াল টু এক্স অ্যাভারেজের স্কোয়ার। দেখো ভ্যারিয়েন্সটা যেরকম ভাবে তুমি ডিফাইন করেছো, এক্স আই মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার করে অ্যাভারেজ, সেটা সার্টেনলি একটা নন নেগেটিভ কোয়ান্টিটি, অর্থাৎ সিগমা এক্স স্কোয়ারটা গ্রেটার ইকুয়াল টু 0। আবার সিগমা এক্স স্কোয়ারটাকে তো এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজের স্কোয়ার করেছো, এটা গ্রেটার ইকুয়াল টু 0 করলে কি হবে? এক্স স্কোয়ার অ্যাভারেজ গ্রেটার ইকুয়াল টু এক্স অ্যাভারেজের স্কোয়ার। এবং এই কারণেই দেখবে এই যে আরএমএস স্পিডটা অ্যাভারেজ স্পিডের থেকে সবসময় বেশি হয়। কেন? কারণ এইটাকে তুমি স্কোয়ার রুট করে দাও, তাহলে এইগুলো যদি এক্সটা যদি সি করতে, তা সি স্কোয়ার অ্যাভারেজ গ্রেটার ইকুয়াল টু সি অ্যাভারেজের তার স্কোয়ার, এবার স্কোয়ার রুট করে দাও, সি স্কোয়ার অ্যাভারেজ স্কোয়ার রুটই হয়ে গেল তো রুট মিন স্কোয়ার স্পিড, সেটা অবশ্যই অ্যাভারেজ স্পিডের থেকে বেশি হয়ে যায়। তাহলে এই যে অবজারভেশনটা যে ভ্যারিয়েন্স, সেটাকে যদি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজের স্কোয়ার হয়, তাহলে এক্স স্কোয়ার অ্যাভারেজটা গ্রেটার ইকুয়াল টু এক্স অ্যাভারেজের স্কোয়ার। সেখান থেকে তুমি না আলটিমেটলি কেন আরএমএস স্পিডটা অ্যাভারেজ স্পিডের থেকে বেশি, তুমি এখান থেকে দেখাতে পারবে। লোকে যখন আরএমএস স্পিডটা গ্রেটার দ্যান অ্যাভারেজ স্পিড বলে, লোকে কি করে, ওই তোমার আইডিয়াল গ্যাসের জন্য আরএমএস স্পিডের এক্সপ্রেশন লেখে, তারপরে তোমার অ্যাভারেজ স্পিডের এক্সপ্রেশন লেখে, সেখান থেকে জাস্ট দেখিয়ে দেয় যে আরএমএস স্পিড ইজ গ্রেটার দ্যান দ্য অ্যাভারেজ স্পিড। কিন্তু ওই রকম ভাবে করলে হবে না। তোমার মানে ওইটা ওইটা ওই আইডিয়াল গ্যাসের জন্য সত্যি, কিন্তু এটা জেনারেলি সবসময়ই সত্যি যে সি আরএমএসটা গ্রেটার দ্যান সি অ্যাভারেজ হবে, বা এক্স স্কোয়ার অ্যাভারেজটা গ্রেটার ইকুয়াল টু এক্স অ্যাভারেজের স্কোয়ার হবে। এটা তাহলে ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং সেটা তোমার কোথায় কিভাবে কাজে লাগবে, আমি যে কথাগুলো বললাম, এটা কি কারো অসুবিধা আছে? মানে আমি আগে এই যে অ্যাভারেজ নিয়ে কথাবার্তা বললাম, আর তারপরে হচ্ছে ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে কথাবার্তা বললাম। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তুমি প্রিসিশনটাকে বুঝবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে ফ্লাকচুয়েশনের মেজারমেন্ট, হ্যাঁ, এই যে কথাগুলো, এবং তার যে নর্মাল ডেফিনেশনটা, সেটা কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? ঠিক আছে স্যার, ওই এভারেজ ভ্যালুটা আমরা প্রত্যেকটা ডিসক্রিট মলিকিউলের ক্ষেত্রে বলছি না, গ্রুপ সিস্টেমের ক্ষেত্রে? মানে এটার আগে যে এভারেজ না, অ্যাভারেজটা হচ্ছে পুরো সিস্টেমের জন্য অ্যাভারেজ করা হচ্ছে, কিন্তু এটা ডিসক্রিট প্রবাবিলিটি মানে হচ্ছে এই কয়েন টসিং এর মতো, মানে আইদার হেড না হলে টেল, বা লুডোর যে ছক্কা, আইদার তোমার 1 না হলে 2 না হলে 3 না হলে 4 না হলে 5 না হলে 6, এগুলো করে ডিসক্রিট প্রবাবিলিটি। ডিসক্রিট প্রবাবিলিটি যদি হয় তখন তোমাকে এই সামেশন দিয়ে লিখতে হয়, কিন্তু এই প্রবাবিলিটি ধরো কাইনেটিক থিওরি অফ গ্যাস যখন তুমি করছো, তখন তোমাকে এরকম যদি একটা কোশ্চেন বলে যে মানে প্রবাবিলিটি, ওখানে তো আর কতগুলো ডিসক্রিট ভ্যালু তো আর নাই, প্রবাবিলিটিটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, কারণ স্পিডটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। তখন যদি তোমাকে বলে যে মানে তখন যদি অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে হয়, তখন কিন্তু এটা কন্টিনিউয়াস প্রবাবিলিটি, তার ফর্মুলাটা পাল্টে যাবে, মানে সামেশনটা বেসিক্যালি ইন্টিগ্রেশনে কনভার্টেড হয়ে যাবে। সেটা আমি পরে আসছি। মানে এক্ষেত্রে হচ্ছে যে মানে যে মানুষের সংখ্যা ডিসক্রিট, তোমার কয়েন টস যে পসিবিলিটি হতে পারে হেড এবং টেল ডিসক্রিট, লুডোর ছক্কা 1 থেকে 6 পর্যন্ত ডিসক্রিট। তার বদলে যদি এরকম তোমায় বলা হয় যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং পার্টিকেল হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি, বা কোয়ান্টাম মেকানিক্সে যেহেতু ওয়েভ ফাংশনটা কন্টিনিউয়াস, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স ইকুয়াল টু L/4 টু 3L/4। তাহলে এক্ষেত্রে কিন্তু চলে আসবে কন্টিনিউয়াস প্রবাবিলিটি। তাহলে আমি ডিসক্রিট প্রবাবিলিটি থেকে এবারে কন্টিনিউয়াস প্রবাবিলিটিতে আসছি। ঠিক আছে হ্যাঁ স্যার। এই দেখো প্রথম চলে এসছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি। দ্য প্রবাবিলিটি কনসেপ্ট ইন্ট্রোডিউস অ্যাভাব involve discrete variable which assumes only a limited number of specific values. In other words, the sample space is finite. মানে হেড টেল মানে স্যাম্পল স্পেসটা 2। তোমার যখন করছো একটা লুডোর ছক্কা নিয়ে কথাবার্তা বলছো, ডাইস নিয়ে কথাবার্তা বলছো, তখন হচ্ছে তোমার 6টা পসিবিলিটি। ঠিক আছে,
কিন্তু যখন আমি ওই যে মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসে মলিকুলের স্পিড নিয়ে কথাবার্তা বলবো, তখন কিন্তু স্পিডটা একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি, বা যখন তাকে পাওয়ার সম্ভাবনা সেটা নিয়ে দেখবো, সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে বাট ইন মেনি অফ আওয়ার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রবলেমস দ্য ভেরিয়েবলস আর কন্টিনিউয়াস দ্যাট ক্যান অ্যাজিউম এনি ভ্যালু উইদিন এ লিমিট। দিস লিডস টু দ্য কনসেপ্ট অফ কন্টিনিউয়াস প্রবাবিলিটি। ঠিক আছে, তাহলে এই যে তোমার মানে আমার এরকম সিচুয়েশন আমি অনেক জায়গায় পাবো যেখানে হচ্ছে তোমাকে কন্টিনিউয়াস প্রবাবিলিটি নিয়ে কথাবার্তা বলতে হবে। তাহলে এবারে প্রবাবিলিটি দ্যাট সাম কোয়ান্টিটি সে পজিশন অফ এ পার্টিকেল লাইজ উইন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স ইজ গিভেন বাই, দেখো এই প্রবাবিলিটি এক্স থেকে এক্স প্লাস ডিএক্স এর মধ্যে থাকা সম্ভাবনাটাকে সিম্বলিক্যালি এইরকম ভাবে এক্সপ্রেস করা হয়, পিএক্স ডিএক্স। এটা তোমরা জানো অলরেডি, কোয়ান্টাম মেকানিক্স তোমরা পড়েছো। বা এটাই যদি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি, তখন তুমি যদি পিসিডিসি বলো, তাহলে যে পিএক্স ডিএক্স পিসিডিসি এই টাইপের টার্ম তোমাকে ব্যবহার করতে হবে। আগের ক্ষেত্রে তোমার দেখো হেড পড়ার সম্ভাবনা একদম কিভাবে ডিফাইন করা হলো, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এনআই বাই এন, মানে এখানে এনটা পরিষ্কার দেখতে পাচ্ছ, ওটা তোমার ডিসক্রিট কোয়ান্টিটি। হ্যাঁ, কিন্তু যখন এইরকম হবে যে মানে এক্সটা হচ্ছে তার 0 থেকে এল এর মধ্যে বা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, সেখানে সে একটা সার্টেন রিজিয়নের মধ্যে পাওয়ার সম্ভাবনা, বা স্পিডটা তোমার 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, সেখানে একটা সার্টেন রিজিয়নের মধ্যে পাওয়ার সম্ভাবনা, এই যে জায়গাগুলো আর কি, হ্যাঁ সেইগুলো হচ্ছে তোমাকে কন্টিনিউয়াস প্রবাবিলিটির কথা তোমার চলে আসছে। আচ্ছা, এবারে যখন তুমি ডিসক্রিট থেকে কন্টিনিউয়াস প্রবাবিলিটিতে গেলে, তখন প্রবাবিলিটি অফ এ পার্টিকেল লাইজ উইদিন দ্য রিজিয়ন এ টু বি, সেটাকে কিভাবে ডিফাইন করতে হয়, প্রবাবিলিটি এ কমা বি, সেটা কি ইন্টিগ্রাল এ থেকে বি পিএক্স ডিএক্স, এই ফর্মুলা দিয়ে তোমাকে ঠিক করতে হবে। আর যদি টোটাল প্রবাবিলিটি ক্যালকুলেট করো, তাহলে ইন্টিগ্রাল আবার অল স্পেস পিএক্স ডিএক্স করতে হবে, সেটা ইকুয়াল টু 1 হবে। আচ্ছা, ইন্টিগ্রাল আবার অল স্পেস মানে ধরো স্পিডটা 0 থেকে ইনফিনিটি হতে পারে, তাহলে 0 থেকে ইনফিনিটি করবে। তাহলে এমন হলো একটা ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, যেটা মাইনাস ইনফিনিটি থেকে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সর্বত্র যেতে পারে, তখন তোমার অল স্পেস মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আবার পার্টিকেল কনফাইন ইন এ বক্স প্রবলেম যদি তুমি কনসিডার করো, বলতে পার্টিকেলটা 0 থেকে এল এর মধ্যেই থাকবে, তখন অল স্পেস মানে হচ্ছে 0 থেকে এল, টোটাল ইন্টিগ্রেট করলে যদি 1 হয়, তখন সেটা ইজ দ্য নর্মালাইজেশন অফ প্রবাবিলিটি। আর এক্ষেত্রে যে কোনো একটা কোয়ান্টিটি এফ, যেটা এক্স এর ফাংশন, হ্যাঁ, সেটাকে যদি অ্যাভারেজ বের করো, তাহলে ইন্টিগ্রাল বার অল স্পেস, যার অ্যাভারেজ বের করছো সেইটা এফ এক্স ইন্টু পিএক্স ডিএক্স। তাহলে দেখো, তাহলে ডিসক্রিট থেকে যখন কন্টিনিউয়াসে এলে কি হলো, প্রথম কথা হচ্ছে একটা ডিসক্রিট প্রবাবিলিটি পি1 বা পি2 বা পি3 ইত্যাদি দিয়ে এক্সপ্রেস না করে তোমাকে বলতে হচ্ছে যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স, সেটাকে পিএক্স ডিএক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। আর এ থেকে বি এর মধ্যে পাওয়ার সম্ভাবনাটা হচ্ছে ইন্টিগ্রাল এ টু বি পিএক্স ডিএক্স, টোটাল প্রবাবিলিটি ইন্টিগ্রাল ওভার অল স্পেস পিএক্স ডিএক্স, দিস শুড বি ইকুয়াল টু 1 যদি সেটা নরমালাইজড হয়। আর যে কোনো কোয়ান্টিটি যেটা এক্স এর ফাংশন, তার যদি অ্যাভারেজ ক্যালকুলেট করো, ইন্টিগ্রাল ওভার অল স্পেস এফ এর পিএক্স ডিএক্স। যেমন ধরো স্পিডের অ্যাভারেজ বের করলে তুমি কি করো, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সি পিসিডিসি। সি স্কোয়ার অ্যাভারেজ ক্যালকুলেট করে কি করো, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সি স্কোয়ার পিসিডিসি। কাইনেটিক এনার্জি অ্যাভারেজ ক্যালকুলেট করো ইন্টিগ্রাল ওভার অল স্পেস মানে 0 থেকে ইনফিনিটি হাফ এম সি স্কোয়ার পিসিডিসি। নিশ্চয়ই মনে পড়ছে। দেখো এখানে বেসিক্যালি এই ফর্মুলাগুলোকে ব্যবহার করা হয়েছে। তাহলে ডিসক্রিট প্রবাবিলিটি থেকে কন্টিনিউয়াস প্রবাবিলিটিতে গেলে তোমার এই যে চেঞ্জগুলো তোমায় করতে হবে, সেই চেঞ্জগুলো এখানে আমি উল্লেখ করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো এই যে কন্টিনিউয়াস প্রবাবিলিটি, একটা ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনে তুমি দেখেছো, কাইনেটিক থিওরিতে দেখেছো। অ্যাকর্ডিং টু দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস, gas molecules can have a random and chaotic motions with an arbitrary speed ranging from 0 to infinity. Now we may ask the question, what is the probability of finding molecules having speed within the range c and c plus dc? এবং এই উত্তরটা পাওয়া যাবে হচ্ছে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন থেকে, এবং সেটা কি হচ্ছে না, পিসিডিসিটা হচ্ছে 4 পাই এম বাই 2 পাই কেটে টু বা 3/2 সি স্কয়ার টু বা মাইনাস এম সি স্কয়ার বাই 2 কেটে ডিসি। এই যে ম্যাক্সওয়েল বোলম্যান যে ডিস্ট্রিবিউশন ফর্মুলা, হ্যাঁ, সেখান থেকে তুমি পাচ্ছ, বা ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা, সেখান থেকে তুমি পাচ্ছ কি, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং স্পিড উইদিন দ্য রেঞ্জ সি অ্যান্ড সি প্লাস ডিসি, এটাকে পিসিডিসি দিয়ে এক্সপ্রেস করা যায়, তার তোমার ফর্মুলা বলে দেওয়া আছে। আচ্ছা, ঠিক একই রকম ভাবে কাইনেটিক এনার্জিতেও তুমি একই সিচুয়েশন পাবে, যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ, মানে স্পিডটা যদি যা খুশি হতে পারে 0 থেকে ইনফিনিটির মধ্যে, কাইনেটিক এনার্জি একটা হাফ এম সি স্কয়ার, সেটাও যা খুশি হতে পারে। তাহলে আমি এরকম কোশ্চেন করতে পারি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং কাইনেটিক এনার্জি উইদিন দ্য রেঞ্জ এপসাইলন এন্ড এপসাইলন প্লাস ডি এপসাইলন। সেটা তোমার একটা পার্টিকুলার ফর্মুলা আছে, পি এপসাইলন ডি এপসাইলন ইকুয়াল টু হচ্ছে 2 পাই 1 ওভার পাই কেটি টু দি পাওয়ার 3/2 রুট ওভার অফ এপসাইলন ইট ইজ ওভার মাইনাস এপসাইলন বাই কেটি ইনটু ডি এপসাইলন।
তারপরে ধরো এরকম একটা প্রশ্ন যদি এরকম করা হয় যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু সার্টেন থ্রেশহোল্ড। তার মানে কি, আমি এখন আর জিরো থেকে ইনফিনিটি ইন্টিগ্রেট করলাম না, তার বদলে এপসাইলন প্রাইম থেকে ইনফিনিটি পর্যন্ত আমি ইন্টিগ্রেট করছি। ঠিক আছে, তো এই যে জিনিসটা, যেটা এই যে এ থেকে বি এর মধ্যে পাওয়ার প্রবাবিলিটি ক্যালকুলেট করলে ইন্টিগ্রাল এ থেকে বি পিএক্স ডিএক্স করতে হয়। এবারে এপসাইলন প্রাইম থেকে ইনফিনিটি পর্যন্ত পাওয়ার প্রবাবিলিটি তোমাকে এপসাইলন প্রাইম টু ইনফিনিটি এই পার্টটা তোমাকে ইন্টিগ্রেট করতে হচ্ছে। তো এইরকম করে দেখো তোমার যেটা কথা, যে এইরকম করে এই তোমার কাইনেটিক থিওরি অফ গ্যাসে কিন্তু কন্টিনিউয়াস প্রবাবিলিটি আসে এবং সেইখান থেকে অনেক কিছু তোমাকে ক্যালকুলেট করতে হয়। এখানে যেমন এই যে এই প্রবাবিলিটিটার কথা বললাম, সেখান থেকে তোমার ধরো সি এর অ্যাভারেজ, সি স্কোয়ার অ্যাভারেজ, কাইনেটিক এনার্জি অ্যাভারেজ এসব ক্যালকুলেট করতে হয়। তারপরে তোমার এইখান থেকে কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন থেকে কাইনেটিক এনার্জি অ্যাভারেজ তুমি ক্যালকুলেট করতে পারো। এইখান থেকে ওই ফ্র্যাকশন অফ মলিকুল হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু সার্টেন থ্রেশহোল্ড তুমি ক্যালকুলেট করতে পারো। তার মানে সবটাই কিন্তু প্রবাবিলিটি, কন্টিনিউয়াস প্রবাবিলিটি কনসেপ্ট থেকে আসছে। আচ্ছা, আরো কন্টিনিউয়াস প্রবাবিলিটি কনসেপ্ট তুমি দেখেছো কোথায়? না কোয়ান্টাম মেকানিক্সে। না এনি কোয়ান্টাম স্টেট অফ এ সিস্টেম is described by a function psi x called the state function which has the following properties. কি সেটা? Within the given domain psi x is finite, single valued, continuous and its first derivative is continuous. এটা হচ্ছে acceptability criteria of the wave function. আচ্ছা, এইখানে প্রবাবিলিটিটা কি করে আসছে? না বর্নস প্রবাবিলিস্টিক ও স্ট্যাটিস্টিক্যাল ইন্টারপ্রিটেশন অফ দ্য ওয়েভ ফাংশন, সেখান থেকে তোমার প্রবাবিলিটি কনসেপ্টটা আসছে। তাহলে বর্নের যে প্রবাবিলিটি কনসেপ্ট সেখানে কি বলা হচ্ছে, বা বর্নের যে পস্টুলেট সেটা কি বলছে না, probability of finding particles within the region x and x plus dx, সেটা px dx, সেটা কি লিখবে তুমি? সরি, এখানে ইন্টিগ্রেশনটা ভুল লেখা হয়ে গেছে গো। Sorry, মানে এটা তুমি উইদিন, মানে probability of finding the particle within the region x and x plus dx। তো এক মিনিট, এটা হচ্ছে তোমার এটা পুরোটাই এবার বন্ধ হয়ে যাবে, এটা পরে এখন করে দিচ্ছি, পরে আমি চেঞ্জ করে নেবো। এখানে ইন্টিগ্রেশনটা হবে না, এই ইন্টিগ্রেশন সাইনটা হবে না। কারণ এখানে তো আমি টোটাল প্রবাবিলিটি ক্যালকুলেট করছি না, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স তুমি দেখছো, সেটা হচ্ছে সাই এক্স মডিউলাসের স্কোয়ার ইন্টু ডিএক্স। মানে সাই এক্স মডিউলাসের স্কোয়ার মানে হচ্ছে ওয়েভ ফাংশন যদি ইন জেনারেল কমপ্লেক্স হতে পারে, তাহলে সাই এক্সকে গুণ করতে হবে সাই এক্সের কমপ্লেক্স কনজুগেট দিয়ে, করে তোমার ডিএক্সটা করতে হচ্ছে। এইটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং পার্টিকেলস উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স। আর যখন তোমার নর্মালাইজড হয়ে যাবে, তখন তোমার ইন্টিগ্রাল আবার অল স্পেস সাই এক্স মডিউলাস স্কোয়ার ডিএক্স এইটা তোমায় করতে হবে এবং সেই উত্তর তোমার 1 বেরোবে। ঠিক আছে, এবারে যখন সাই এক্স তোমার নর্মালাইজ নয়, তখন তোমাকে মানে মানে আচ্ছা মানে সাই এক্সটা যে নর্মালাইজ যে হতেই হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। সেটা কেন? সেটা কোয়ান্টাম মেকানিক্স যখন পড়িয়েছিলাম, বা কোয়ান্টাম মেকানিক্স যখন পরে যখন আমার কাছে পড়বে, তখন তুমি ব্যাপারটা বুঝতে পারবে যে যেহেতু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনগুলো সেম স্টেট রিপ্রেজেন্ট করে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স ওয়েভ ফাংশনটাকে নর্মালাইজ হতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু সাই এক্স নিড নট বি নর্মালাইজ। নর্মালাইজ না হয় তাহলে তোমাকে, তুমি চাইলে তাকে নর্মালাইজ করে নিতে পারবে। আচ্ছা, এখানে কমপ্লিটনেসের জন্য, মানে অনেকে হয়তো দেখা গেল যে কোয়ান্টাম মেকানিক্সের ক্লাসটা আমার কাছে করেনি, তাদের জন্য আমি জাস্ট একটুখানি বলে নিচ্ছি যে কেন ওয়েভ ফাংশনটাকে নর্মালাইজ হতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। দেখো, ওয়েভ ফাংশন কারা? ওয়েভ ফাংশন বেসিক্যালি এই যে শোডিঞ্জার ইকুয়েশনকে তার সলিউশনটাই বেসিক্যালি ওয়েভ ফাংশন। তাই শোডিঞ্জার ইকুয়েশনটা একটা লিনিয়ার ইকুয়েশন, মানে এইচ সাই ইকুয়াল টু ই সাই, সেটাকে একটা লিনিয়ার ইকুয়েশন। আর এবারে এইখানে যদি সাই এর জায়গাটা কনস্ট্যান্ট টাইম সাই বসিয়ে দাও, তাহলে দেখবে সেও এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে উইথ দ্য সেম এনার্জি। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন রিপ্রেজেন্ট দ্য সেম স্টেট, অর্থাৎ সাই এক্স এবং সি ইন্টু সাই এক্স রিপ্রেজেন্ট দ্য সেম স্টেট ফর আরবিট্রারি ভ্যালুজ অফ সাই এক্স। তাহলে তাহলে দেখো, যেটা হচ্ছে এই ইকুয়েশনে তুমি কি করলে, সাই এর জায়গায় কনস্ট্যান্ট টাইম সাই বসিয়ে দাও, এইচটা কিন্তু লিনিয়ার অপারেটর, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে চলে আসবে। হ্যাঁ, বেরিয়ে এসে দেখবে তোমার সাই যদি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে, তাহলে কনস্ট্যান্ট টাইম সাইও কিন্তু এই একই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। অর্থাৎ সাই যদি সলিউশন হয়, কনস্ট্যান্ট টাইম সাইটাও তোমার সলিউশন হবে। তার মানে বোঝা যাচ্ছে যে যদি সাই এক্সটা যদি নর্মালাইজড হয়, তাহলে সি সাইটা নর্মালাইজ নয় ফর আরবিট্রারি ভ্যালু অফ সি। মানে আমি যদি ধরে নিই যে সাইটা তোমার নর্মালাইজ হলো, কিন্তু সাই এর সঙ্গে যে কোনো একটা কনস্ট্যান্ট গুণ করে দিলেও তো সেটা ওয়েভ ফাংশন হচ্ছে এবং সেম স্টেট রিপ্রেজেন্ট করছে। তো সাই যদি নর্মালাইজ হয়, সি সাইটা নয়, যেখানে সিটা একটা আরবিট্রারি কোনো একটা কনস্ট্যান্ট, তার মানে ওয়েভ ফাংশনটাকে নর্মালাইজ হতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, তখন তোমাকে কি করতে হবে?
না, যখন সে নর্মালাইজ হবে না তাকে তুমি নর্মালাইজ করে নিতে পারো। তার জন্য তোমাকে কি করতে হবে না, ওই যে ফাংশনটা যেটা কোয়ান্টাম মেকানিক্যালি অ্যাকসেপ্টেবল কিন্তু নর্মালাইজ নয়, তাকে এরকম একটা এন দিয়ে গুণ করে দিতে হবে, যে এনটা হচ্ছে 1/(অল স্পেস সাই এক্স মডিউলাস স্কয়ার ডিএক্স। এইটা দিয়ে যদি গুণ করে দাও তাহলে নর্মালাইজ হয়ে যাবে। একে বলা হয় তোমার নর্মালাইজেশন কনস্ট্যান্ট, এবং এই প্রসিডিওরটা হচ্ছে নর্মালাইজেশন প্রসিডিওর। এটা কোয়ান্টাম মেকানিক্সে ডিটেলে পড়ানো হয়, এইখানে আর ডিটেলে আমি বলছি না। আর একটু খেয়াল রাখবে যে একটা ফাংশন নর্মালাইজেবল হতে গেলে কিন্তু এই যে ডিনোমিনেটরে যে পার্টটা করা আছে (অল স্পেস সাই মডিউলাস স্কয়ার ডিএক্স), সেটা 0 বা ইনফিনিটি হওয়া চলবে না, সেটা একটা ফাইনাইট কিছু হতে হবে। আর যে ফাংশনগুলোর ক্ষেত্রে (অল স্পেস সাই এর মডিউলাস স্কয়ার ডিএক্সটা 0 বা ইনফিনিটি নয়, ফাইনাইট কিছু একটা তাকে বলে স্কয়ার ইন্টিগ্রেবল। তো স্কয়ার ইন্টিগ্রেবল ফাংশনই কেবলমাত্র নর্মালাইজেবল হতে পারে। তাহলে দেখো, এই যে কন্টিনিউয়াস প্রবাবিলিটি নিয়ে যে কথাবার্তাগুলো বলছি, সেই কন্টিনিউয়াস প্রবাবিলিটি গুলো কোয়ান্টাম মেকানিক্সের যা কিছু প্রবাবিলিটি সবই কন্টিনিউয়াস প্রবাবিলিটি। তুমি ধরো অ্যাভারেজ ভ্যালু যখন ক্যালকুলেট করছো, অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করলে দেখো কিভাবে করছে, (অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই দিটাও বা (অল স্পেস সাই স্টার সাই দিটাও)। হ্যাঁ, এবারে যদি তোমার সাইটা কোনোভাবে নর্মালাইজ হয়ে যায় তাহলে ডিনোমিনেটর পার্টটা থাকছে না, তখন অ্যাভারেজটা হয়ে যাবে (অল স্পেস সাই স্টার এ অ্যাভারেজ সাই দিটাও। তাহলে এটা ঠিক ক্লাসিক্যালি যেমন হয় সেরকম নয়, কোয়ান্টাম মেকানিক্যালি তোমাকে যেটা করতে হচ্ছে যে এর যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে মাঝে তোমায় রাখতে হচ্ছে। হ্যাঁ, সেটা এখানে বা এখানে নর্মালাইজড ওয়েভ ফাংশন হয়ে গেলে ডিনোমিনেটর পার্টটা এখানে থাকবে না। হ্যাঁ, কিন্তু যে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবল অ্যাভারেজ তুমি পস্টুলেট 4 থেকে বের করতে পারো, এখান থেকে তুমি বের করে ফেলতে পারছো। তাহলে দেখো, তাহলে কি হলো, তাহলে এই যে জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, যে কন্টিনিউয়াস প্রবাবিলিটি সেটা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স বা কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে খুব কমন। তাহলে আমি ডিসক্রিট প্রবাবিলিটির প্রথমে ইন্ট্রোডিউস করলাম। প্রবাবিলিটি নিয়ে কথাবার্তা বলে কয়েন টসিং নিয়ে লোকে ভাবে, তাহলে ডিসক্রিট প্রবাবিলিটি দিয়ে কি ধরনের ফর্মুলা টর্মুলাগুলো হয় সেগুলো প্রথমে বলে দিলাম। তাহলে বলে দেওয়ার পরে তারপরে আমি যেটা করলাম যে মানে এই ডিসক্রিট প্রবাবিলিটি থেকে কিভাবে কন্টিনিউয়াস প্রবাবিলিটিতে চলে যাচ্ছি সেটাকে বললাম। সেখান থেকে কেমন করে তুমি জাস্ট মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল উইদিন দ্য রিজিয়ন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স তুমি কেমনভাবে রিপ্রেজেন্ট করবে, এ থেকে বি এর মধ্যে পাওয়ার প্রবাবিলিটিকে তুমি কেমন করে লিখবে, নর্মালাইজেশন অফ প্রবাবিলিটি বা টোটাল প্রবাবিলিটি বলতে তুমি এখানে কি বুঝছো সেইটা, কোন একটা কোয়ান্টিটি অ্যাভারেজ তুমি করে ক্যালকুলেট করবে। এই কন্টিনিউয়াস প্রবাবিলিটি কনসেপ্টটা কাইনেটিক থিওরি অফ গ্যাসে তুমি অলরেডি এনকাউন্টার করেছো, কন্টিনিউয়াস প্রবাবিলিটি কনসেপ্টটা তুমি কোয়ান্টাম মেকানিক্সে এনকাউন্টার করেছো, ঠিক আছে? এবং সেইখান থেকে তোমার নর্মালাইজেশন, অ্যাভারেজ ভ্যালু বের করা ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো তোমার জানা হয়েছে। তো দেখো, যা বললাম এই জায়গাটা কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? না হুম। তো এবারে একটুখানি কাউন্টিং এর ক্ষেত্রে চলে এসো। কাউন্টিং এর ক্ষেত্রে মানে এইগুলো আসলে তোমার এই যখন এই ডিস্ট্রিবিউশন ফর্মুলাগুলোকে করতে হয় না, তোমার ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, তারপরে হচ্ছে ফেরবি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফর্মুলা, তারপর বোস-আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ফর্মুলা, এই ডিস্ট্রিবিউশন ফর্মুলাগুলো যখন বের করতে হয় তখন আগের দিনে আমি শেষে একটা কথা বলেছিলাম, দেখো আমার আলটিমেট দরকার হচ্ছে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাকে বের করা, কারণ মোস্ট ডমিনেটিং কনফিগারেশন থেকে তুমি ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিগুলো পাবে। আর এবারে যে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটা মানে কোনটা না, এমন একটা ডিস্ট্রিবিউশন যেক্ষেত্রে ডব্লিউটা ম্যাক্সিমাম হবে। এবার ডব্লিউর এক্সপ্রেশনটা যখন তুমি লিখেছিলে সেখানে কি ছিল, দেখো সেখানে সব ফ্যাক্টোরিয়াল ইনভলভ ছিল। মানে আমি অন্ততপক্ষে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল তাদের যেখানে ডব্লিউর এক্সপ্রেশন লিখে দিয়েছিলাম, সেই ডব্লিউর এক্সপ্রেশনটা তুমি দেখেছিলে কি, ওটা ওই এন ফ্যাক্টোরিয়াল π/i gi/ni/ni ফ্যাক্টোরিয়াল, তার মানে ফ্যাক্টোরিয়াল ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো এসেছিল আর কি। তাহলে যেটা কথা হচ্ছে, যে ক্ষেত্রে ডব্লিউটা হচ্ছে কোন একটা গিভেন কনফিগারেশনে কতগুলো মাইক্রোস্টেপস হচ্ছে, তাই কাউন্টিং, সেই প্রবাবিলিটি কাউন্টিংটা করা হয় মূলত পারমুটেশন এবং কম্বিনেশনের রেসপেক্টে। এই পারমুটেশন কম্বিনেশন জিনিসগুলো কি একটুখানি তোমাকে দেখে নিতে হবে। তাহলে কম্বিনেটোরিক্স অর কাউন্টিং ইভেন্টস is a very important concept in probability theory and statistics. It is the basis of entropy and is a function of number of ways in which the system is configured. ঠিক আছে? তাহলে তোমার এই যে প্রবাবিলিটি, এই যে মেজার অফ ম্যাক্সিমাম মানে মাইক্রোস্কোপিক ডিজঅর্ডার, তাহলে এই যে সংখ্যাগুলো মানে কত রকম ভাবে তুমি ডিস্ট্রিবিউট করছো আর কি,
এই যে মাইক্রোস্টেটের সংখ্যা হ্যানা তানা এইগুলো হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জায়গা। সেখানে পারমুটেশন কম্বিনেশন নিয়ে যা সামান্য যে ধ্যান ধারণাগুলো যেগুলো তোমাদের 11-এ ছিল সেইগুলো একটুখানি রিক্যাপচুলেট করে নিচ্ছি। The permutation is a set of distinct object that is an ordering of these objects. মানে permutation is a set of distinct objects that is an ordering of these objects. The number of permutation of n objects taken r at a time is given as npr. সেটাকে তুমি p ব্র্যাকেটের মধ্যে n, r সেইভাবে এক্সপ্রেস করতে পারো, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর combination of r element of a set is any subset of r elements from the set regardless of the order. If the set has n elements, then the number of combinations of r elements is given as ncr, যেটা হচ্ছে n factorial divided by r factorial into n minus r factorial। ঠিক আছে, তাহলে দেখো এই পারমুটেশন আর কম্বিনেশনের ফর্মুলাটা npr এর মানে কত আর ncr এর মানে কত। nprটা হচ্ছে তোমার nটা থেকে rটা অবজেক্টকে তুমি কেমন করে নিতে পারবে এইটা। এবারে কম্বিনেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই তোমার এনটা অবজেক্ট থেকে তুমি 8টা অবজেক্টকে নিলে, কিন্তু এই 8টা অবজেক্ট নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউশনটা তুমি জাস্ট বাদ দিচ্ছ। আর নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউশনটা এই অর্ডারিংটাকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে সেটা হয়ে যাবে কম্বিনেশন এবং সেই সংখ্যাটা আর ফ্যাক্টরিয়াল তোমার জাস্ট সিম্পলি ভাগ হয়ে যাচ্ছে। তাহলে তুমি 5টা অবজেক্ট থেকে 3টে অবজেক্ট নিয়ে নিলে, কেমন করে নিলে? ঠিক আছে, এবারে 3টে অবজেক্ট তাদের নিজেদের মধ্যে তুমি এই অ্যারেঞ্জমেন্টটাকে অ্যালাউ করছো কি করছো না। নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্টটাকে যদি অ্যালাউ করো তাহলে সেটা হবে তোমার পারমুটেশন, আর অ্যালাউ যদি না করো তাহলে সেটা হয়ে যাবে তোমার কম্বিনেশন। ঠিক আছে, আচ্ছা এবারে এই তোমার যখন এই মানে যখন তুমি এই প্রবাবিলিটি কাউন্ট করা নিয়ে তুমি কথাবার্তা বলবে, এইগুলো এখন তুমি একটু বুঝতে পারবে না, একটা হয়তো বুঝতে পারবে, বাকিগুলো মূলত আমরা করব যে 3 রকমের এই পারমুটেশন কম্বিনেশন করে 3 রকমের ওই মানে থার্মোডাইনামিক ওয়েট তার এক্সপ্রেশন দরকার, যেটা বেসিক্যালি ফ্যাক্টোরিয়াল ইনভলভ করে। তাহলে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল, যাদেরকে বোলজোনস বলে, যে বোলজোনসগুলো ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স বা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ওবে করে, তার যে স্টার্টিং যে ফর্মুলাটা, তাহলে যেটা হচ্ছে এই ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল অর্থাৎ বোলজোনস, তাদের জন্য থার্মোডাইনামিক ওয়েটের এক্সপ্রেশন দেখো আমরা আগে বের করেছিলাম n ফ্যাক্টোরিয়াল পাই ওভার i gi টু দি পাওয়ার ni বাই ni ফ্যাক্টোরিয়াল। ওটাই যদি বোসন্স হয়ে যেত, মানে কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ইনডিস্টিংগুইজেবল এবং তার সঙ্গে সঙ্গে তাদের সিমেট্রিক ওয়েভ ফাংশন থাকবে, তারা পাউলির এক্সপ্রেশন প্রিন্সিপাল ওবে করবে না, যাদের স্পিনটা হচ্ছে ইভেন ইন্টিজার স্পিন হবে, তারা হচ্ছে বোসন্স। যে বোসন্সের ক্ষেত্রে যে টোটাল ডিস্ট্রিবিউশনটা, মানে যেটা থার্মোডাইনামিক ওয়েটের এক্সপ্রেশনটা হচ্ছে এরকম একটা ব্যাপার, পাই ওভার i ni প্লাস gi মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই ni ফ্যাক্টোরিয়াল ইন্টু gi মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা কি করে এলো টেলো সেগুলো আমি পরে বলবো, যখন তাদের ডিস্ট্রিবিউশন ফর্মুলাগুলো ডেরিভেশনটাকে করবো তখন আমি এটাকে পরিষ্কারভাবে তোমাদের বুঝিয়ে দেবো এটা। আর ফেরমিয়ন্সের ক্ষেত্রে তোমার যে ডিস্ট্রিবিউশনটা মানে থার্মোডাইনামিক ওয়েটের এক্সপ্রেশনটা হচ্ছে পাই ওভার i gi ফ্যাক্টোরিয়াল বাই ni ফ্যাক্টোরিয়াল ইন্টু gi মাইনাস ni ফ্যাক্টোরিয়াল। তাহলে এই তিনটে ডিস্ট্রিবিউশন মানে এই তিনটে ডব্লিউর এক্সপ্রেশন, একটা হচ্ছে বোলজোনসের জন্য, একটা বোসন্সের জন্য, একটা ফেরমিয়ন্সের জন্য, এই তিনটে আলটিমেটলি লিডস টু তিনটে ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন ফর্মুলা, একটা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, একটা বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ফর্মুলা, একটা ফেরমি-ডিলার ডিস্ট্রিবিউশন ফর্মুলা। এটা আমাদের কিন্তু খুব কাজে লাগবে। এবারে নেক্সট আমরা দুটো টপিক খুব কুইকলি পড়বো, আরো তিনটে জিনিস আমাদের পড়তে হবে। তাহলে নেক্সট যে জিনিসটা আমরা খুব কুইকলি পড়ে নিতে চাইছি সেটা হচ্ছে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন। আসলে ব্যাপারটা কিরকম দেখো, এইখানে না যখন এই তিনটে এক্সপ্রেশনই যখন তুমি ডব্লিউটাকে মানে আচ্ছা মোস্ট ডমিনেটিং কনফিগারেশন বের করতে গেলে তোমাকে কি করতে হবে না, এমন একটা অ্যারেঞ্জমেন্ট পেতে হবে, অর্থাৎ একটা পার্টিকুলার সেট অফ ভ্যালুজ অফ n0 n1 n2 n3 ইত্যাদি পেতে হবে, যার জন্য ডব্লিউটা ম্যাক্সিমাম হয়। তো ডব্লিউ যখন ম্যাক্সিমাম হয়, ম্যাথামেটিক্যালি ম্যাক্সিমাম বের করে কি করে, ডব্লিউটাকে নাম্বার অফ পার্টিকেলসকে ডেরিভেটিভ করে 0 করে সেখান থেকে ডব্লিউ বের করতে হয়, তাই তো? তো তোমাকে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে তোমাকে 0 করতে হবে, 0 করে তুমি ডব্লিউটাকে ম্যাক্সিমাইজ করবে। আর এবারে ডেরিভেটিভ যখন করছো, দেখো তোমার ফ্যাক্টোরিয়াল কোয়ান্টিটি ডেরিভেটিভ করতে হচ্ছে। এই ফ্যাক্টোরিয়াল কোয়ান্টিটি ডেরিভেটিভ তুমি করতে পারো না, ইটস নন ট্রিভিয়াল ইস্যু। লোক একটা রাস্তা তখন খুঁজে নিল, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ডিস্ট্রিবিউশনের জন্য ডব্লিউটা ম্যাক্সিমাম, সেই ডিস্ট্রিবিউশনের জন্য না এলএন ডব্লিউটাও ম্যাক্সিমাম হয়। তাহলে লোকে ডব্লিউকে ম্যাক্সিমাইজ না করে যদি এলএন ডব্লিউকে ম্যাক্সিমাইজ করে,
তাহলেও তোমার কিন্তু কাজটা হবে, কারণ আমার ডব্লুর ম্যাক্সিমাম ভ্যালু বা এলএন ডব্লুর ম্যাক্সিমাম ভ্যালু তো দরকার নাই। আমার দরকার যেটা হচ্ছে যে বিভিন্ন এনার্জি লেভেলে কোন লেভেলে কতগুলো পার্টিকেল আছে, অর্থাৎ N0 N1 N2 N3 তার স্পেসিফিক ভ্যালুগুলো, যার জন্য হচ্ছে তোমার ডব্লুটা ম্যাক্সিমাম হয়। কে এখন কি একজন আসার চেষ্টা করছে রে, কে এসে কোথাকার মূর্তিমান? পাগল নাকি? সেটা বললাম, তাহলে ডব্লিউ কে ম্যাক্সিমাইজ না করে তুমি এলএন ডব্লিউ কে ম্যাক্সিমাইজ করলেও কিন্তু একই তুমি ডিস্ট্রিবিউশনটা পাবে। আর এবারে এলএন ডব্লিউ কে ম্যাক্সিমাইজ করলে একটা সুবিধে পাওয়া যায়। এলএন ডব্লিউ কে ম্যাক্সিমাইজ করলে তুমি এই যে ফ্যাক্টোরিয়াল কোয়ান্টিটিগুলো এখন এলএন সাম এন ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। ধরো এখানে যে এই যে এনআই ফ্যাক্টোরিয়াল ইত্যাদি ইত্যাদিগুলো আছে, তাহলে এখন সেগুলো কি হয়ে যাবে? সেগুলো বেসিক্যালি তোমার হচ্ছে এলএন অফ এনআই ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। আচ্ছা, এবারে এলএন এন ফ্যাক্টোরিয়াল হয়ে গেলে তুমি একটা ইম্পর্টেন্ট অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে পারবে, যেখানে তোমার ফ্যাক্টোরিয়ালটা তোমার উড়ে চলে যাবে। তো সেটা কি? সেটাই হচ্ছে তোমার স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন। তাহলে এলএন এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এন এলএন এন মাইনাস এন। ঠিক আছে? তাহলে এই যে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা, সেটা হচ্ছে এই, যদি তোমার এন যদি খুব বড় একটা নাম্বার হয়, যেটা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে একটা তুমি থার্মোডাইনামিক সিস্টেম নিয়ে কথাবার্তা বলছো, সেখানে এনটা হচ্ছে সত্যিই খুব বড়, তখন এলএন এন ফ্যাক্টোরিয়ালটাকে তুমি এন এলএন এন মাইনাস এন হিসেবে লিখতে পারবে। বা তুমি যদি এইটাকে এইরকম ভাবে লেখো, এনআই এন ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে তোমার এন বাই ই হোল টু দি পাওয়ার এন, কারণ এর লগ নিলেই তোমার এটা আসে। এটা তুমি ব্যবহার করতে পারবে। আর এটা তখনই সত্যি তখন এনটা হচ্ছে খুব লার্জ। এন যদি খুব ছোট হয় না, তাহলে কিন্তু বেশ এরার থাকে। আর এইটাকে তুমি কেমন করে প্রুভ করতে পারো দেখো। দেখো এলএন এন ফ্যাক্টোরিয়াল হচ্ছে এলএন 1 2 3 ডট 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 আপ টু এন পর্যন্ত। মানে এন ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 ইন্টু 2 ইন্টু 3 করে আপ টু এন পর্যন্ত গুণ করতে হবে। এবারে লগের ভেতরে যদি গুণ থাকে, সেটা যোগ হয়ে যায়, তাহলে এলএন 1 প্লাস এলএন 2 প্লাস এলএন 3 প্লাস ডট ডট করে প্লাস এলএন এন হলো। তো এটাকে তুমি লিখতে পারো সামেশন ওভার কে ইকুয়াল টু, ধরো 1 থেকে এন যদি তুমি করো, মানে কেটা সার্টেন 1 থেকে স্টার্ট, তো সেটা হয়ে যাচ্ছে কত না, কে ইকুয়াল টু 1 থেকে এন এলএন কে, তাহলে এটা তুমি পেয়ে যাচ্ছ। আর এবারে যখন সামেশন থাকে, মানে এটা কেটা হচ্ছে কোথা থেকে স্টার্ট, না কেটা হচ্ছে তোমার এখানে 1 থেকে স্টার্ট, এটা। এবার এই সামেশনটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি ইন্টিগ্রেশন দিয়ে কনভার্ট করে দিলে, যদিও এটা অ্যাপ্রক্সিমেটলি লিখেছি, অ্যাকুরেটলি সামেশনটা ইন্টিগ্রেশনে কনভার্ট করলে কিছু কারেকশন টার্ম থাকতে পারে। সেই কারেকশন টার্মগুলো কি, সেটা আমি জাস্ট একটু পরে বলছি। এটাকে তুমি লিখতে পারো ইন্টিগ্রাল 1 থেকে এন এলএন এক্স ডিএক্স। এবার এটাকে তুমি করো ইন্টিগ্রেশন করে ফেলো বাই পার্টস, তাহলে হবে এক্স এলএন এক্স মাইনাস এক্স। তাহলে লিমিটটাকে বসাও 1 থেকে এন পর্যন্ত। তা বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে এন এলএন এন মাইনাস এন, আর একটা প্লাস 1 তোমার থেকে যাচ্ছে। আর এন যদি খুব বড় হয়ে যায়, তাহলে তুমি এটাকে এন এলএন এন মাইনাস এন হিসেবে লিখে ফেলতে পারছো। এটা কখন লিখে ফেলতে পারছো না, হোয়েন তোমার এনটা মাঝ গেটার 1, তখন এই শেষের এনটা তুমি বাদ দিয়ে দিলে, তা দেখো এলএন এন ফ্যাক্টোরিয়ালটা এন এলএন এন মাইনাস এন হবে। এটা হচ্ছে তোমার স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে? এই অ্যাপ্রক্সিমেশনটা কিন্তু আমাদের ম্যাক্সওয়েল বোলম্যান, ফেরমি-ডিটাক এবং বোস-আইনস্টাইন তিনটে ডিস্ট্রিবিউশন ফর্মুলা করার সময়েই কিন্তু এই অ্যাপ্রক্সিমেশনটা লাগবে, সেই জন্য এই অ্যাপ্রক্সিমেশনটা একটু জেনে রাখার দরকার আছে। আচ্ছা, এবারে যেটা বলছিলাম যে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা কিন্তু ভ্যালিড তখনই যখন এনটা হচ্ছে খুব বড়। ঠিক আছে? ধরো আমি যদি এই এন এর বিভিন্ন ভ্যালুর জন্য সত্যি সত্যি এলএন এন ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করি, আর স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন করার পরে এন এলএন এন মাইনাস এন ক্যালকুলেট করি, করে দেখতে চাই যে এর একটা কতটা, মানে এই এলএন এন ফ্যাক্টোরিয়ালটা, এখানে একটা এন ছিল, সরি, হ্যাঁ, এটা একটা এন থাকবে, মানে এলএন এন ফ্যাক্টোরিয়ালটা যে এন এলএন এন মাইনাস এন, হ্যাঁ, এন এলএন এন মাইনাস এন, এই যে এখানে লিখেছি এটা এন এলএন, বাবা এটা না আমি এমন ভাবে লিখেছি না, এটা এন এলএন এন মাইনাস এন, এন এলএন এন মাইনাস মাইনাস এন এলএন এন মাইনাস এন, মানে লগের মধ্যে একটা এন আছে, তো এন এলএন এন মাইনাস এন, এটা। তাহলে দেখো এই যে এন এলএন এন মাইনাস এন আর তার সঙ্গে এলএন এন ফ্যাক্টর যদি আমি কম্পেয়ার করি, তাহলে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে যখন এন এর ভ্যালুটা বেশ ছোট,
তখন কিন্তু এই দুটো রেজাল্টের মধ্যে বেশ ডিফার করছে তারা, এবং তাতে একটা পার্সেন্টেজ অফ এরার তুমি পাচ্ছ। কিন্তু যখন আস্তে আস্তে এনটা বাড়িয়ে বেশ বেশি হয়ে গেল, তাহলে 100-150 যখন হয়ে যাচ্ছে, তখন দেখে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কম এবং পার্সেন্টেজ অফ এরারটা কিন্তু অনেক তোমার কমে যাচ্ছে। আচ্ছা, এবারে আমার কাছে যে ক্যালকুলেটর ছিল, সেই ক্যালকুলেটরে 150 ফ্যাক্টোরিয়ালের থেকে বড় সংখ্যা আমার ক্যালকুলেটর ক্যালকুলেট করতে পারেনি বলে আমি এই পর্যন্ত লিখেছি। কিন্তু তুমি একটা প্রোগ্রাম লিখে কম্পিউটারের সাহায্য নিয়ে তুমি আরো বড় নম্বর ক্যালকুলেট করতে পারো। মানে অ্যাকচুয়ালি 150 ফ্যাক্টোরিয়াল একটা হিউজ নাম্বার। এখানে তুমি এই যদি এরকম ভাবে করো যে 150 ফ্যাক্টোরিয়াল করলে তারপর তুমি তার লগ নিলে, তুমি করে দেখতে পাবে যে তোমার ক্যালকুলেটর কিন্তু যার যেমন ক্যালকুলেটর আছে তার মতো করে ওই 1-150-এর বেশি দেখবে নিতে পারবে না। সেখানে আমি এইটুকু তোমার ডেটাগুলোকে দিয়েছি। কিন্তু কেউ যদি আরো বেশি নাম্বার করে তাহলে দেখবে যে এই এরারটা কমতে 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 জিরোর দিকে চলে যাচ্ছে। এবং আমরা যে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স পড়ছি, সেটা তো থার্মোডাইনামিক সিস্টেমে। থার্মোডাইনামিক সিস্টেমে তো সার্টেনলি নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে অ্যাকচুয়ালি হিউজ। নাম্বার অফ পার্টিকেলস যদি তোমার হিউজ হয়ে যায়, তাহলে তো মানে তুমি দেখতে পাবে এই এরারটা অ্যাকচুয়ালি তোমার টেন্ডস টু জিরো হয়ে যাবে। আচ্ছা, তবুও যেহেতু এরারটা আছে, এই স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা লোকে অনেকে জাস্ট মডিফাই করার চেষ্টা করেছে। যদি মডিফাই করে তাহলে এই যে এন ফ্যাক্টোরিয়ালটা, যেটা আগে ছিল তোমার জাস্ট সিম্পলি এন বাই ই তার হোল টু দি পাওয়ার এন, সেটা এখন মডিফাইড হয়ে যাচ্ছে এইরকম ভাবে। এন ফ্যাক্টোরিয়ালটা হয়ে যায় √2 পাই এন এন টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার উপরে যে -n প্লাস 1/12 এন প্লাস কিছু কারেকশন টার্ম থাকবে, যে কারেকশনটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ 1/n²। এটা এবং এই এন ফ্যাক্টোরিয়ালটাকে তুমি এই গামা এন দিয়েও এক্সপ্রেস করতে পারো যদি কন্টিনিউয়াস হিসেবে তুমি দেখো এইটা। আর ln n ফ্যাক্টোরিয়াল করলে দেখো n ln n মাইনাস n এইটা ছাড়া আরো বেশ কিছু কিছু কারেকশন টার্ম থাকছে। হাফ ln 2 n একটা থাকছে, মানে এই পার্টটা লগ নিলেই তুমি এটা পাবে। প্লাস 1/12 n থাকছে, মাইনাস 1/360 n কিউব থাকছে, প্লাস 1/1260 n টু দি পাওয়ার 5 থাকছে, অ্যান্ড সো অন। এইটা হচ্ছে কারেক্টেড ভ্যালুস অফ দ্য ln n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এইটা এটা মাথায় রাখতে হবে তোমার। হ্যাঁ, তাহলে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা, যদিও এইটা আমরা সমস্ত প্র্যাকটিক্যাল পারপাসে ব্যবহার করবো, কিন্তু স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা তার মডিফাইড যে এক্সপ্রেশনটা আমি বলে রাখলাম, কোন একটা বছরে একটা কম্পিটিটিভ এক্সামে দিয়েছিল আর কি। তাই ln n ফ্যাক্টোরিয়াল এই পর্যন্ত রেজাল্টটাকে না দিয়ে তার সঙ্গে কারেকশন থেকে সমেত তোমার রেজাল্ট দিয়েছিল, আর তখন তুমি এটা ব্যবহার করতে পারো। তাহলে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন একটা ইম্পর্টেন্ট অ্যাপ্রক্সিমেশন, যেটা আমাদের তিনটে যে ডিস্ট্রিবিউশন ফর্মুলা, ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, ফেরমি-ডেটের ডিস্ট্রিবিউশন ফর্মুলা এবং বোস-আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ফর্মুলা, তিনটে করতেই কিন্তু কাজে লাগে। আচ্ছা, এই যে দেখো এখানে বলা হচ্ছে যে তোমার এই স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা কোথায় কিভাবে কাজে লেগেছে। এই যে কনসিডার এ সিস্টেম অফ n বোল-জোনস হ্যাভিং টোটাল এনার্জি E and total volume V, we have to find the most dominating configuration by maximizing W, অর্থাৎ এই W এর যেহেতু এক্সপ্রেশনটা এটা, তোমাকে এই যখন dW টা 0 হতে হবে, অর্থাৎ সামেশন ওভার I del W বাই del N del W বাই del Ni ইন্টু ডিএনআই ইকুয়াল টু 0 করতে হবে। তাহলে দেখো এখানে তোমার এই ডব্লু ডেরিভেটিভটাকে করতে হচ্ছে, আর ডব্লু ডেরিভেটিভটা করা মানে ফ্যাক্টোরিয়াল কোয়ান্টিটি ডেরিভেটিভ করা। তার সেটা করা খুব একটা সহজ নয়। সেই জন্য আমরা কি করব, ডব্লুকে ম্যাক্সিমাইজ না করে এলএন ডব্লুকে ম্যাক্সিমাইজ করব। তখন এই ফর্মুলাটা তোমার এই জায়গায় দাঁড়িয়ে গেল। হ্যাঁ, ডেল এলএন ডব্লু বাই ডেল এনআই ইন্টু ডিএনআই, এটা হবে। এবার তারপরে তুমি স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটাকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা ডেরিভেশনগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেটা আমি সেখানে একটু পয়েন্ট আউট করলাম। এটা তো আমি অ্যাকচুয়ালি করবো যখন পড়াবো, তখন এটা আরো ডিটেলিং তুমি বুঝতে পারবে। তাহলে দেখো স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন যেটা আমি বললাম, সেই স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা বুঝলে এবং সেটা যে অ্যাকচুয়ালি কোথায় কিভাবে কাজে লাগবে সেটা সম্বন্ধে একটা ধারণা তোমার তৈরি হলো তো? ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে এসো, যেটা আমি আগের দিনে বলেছিলাম যে যখন তুমি ওই ডব্লিউটাকে ম্যাক্সিমাইজ করবে, তখন তোমার সবসময় টার্গেটটা হচ্ছে কি না, নাম্বার অফ পার্টিকেলসগুলোকে তুমি এমনভাবে সাজাবে যাতে করে ডব্লিউটা ম্যাক্সিমাইজ হয়। কিন্তু আমরা তো একটা গিভেন ম্যাক্রো স্টেটের মধ্যে আছি। তাহলে গিভেন ম্যাক্রো স্টেটের মধ্যে যদি থাকা হয়, তাহলে তো পার্টিকেলগুলোকে নিকের মতো শুধু সাজিয়ে দিলাম যাতে করে ডব্লিউ ম্যাক্সিমাম হয়, সেটা করলে তো হবে না। এখানে টোটাল নাম্বার অফ পার্টিকেল, টোটাল ভলিউম ও টোটাল এনার্জি তোমার ফিক্স থাকছে। তার মানে যখন ভেরিয়েশনটা কিছু কিছু কনস্ট্যান্ট ভেরিয়েশন হচ্ছে, এই কনস্ট্যান্ট ভেরিয়েশনটা যা দিয়ে করা হয় তাকে বলা হয় ল্যাগরাঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। ঠিক আছে, মানে ল্যাগরাঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার ইজ অ্যান অপটিমাইজেশন স্ট্র্যাটেজি ফর ফাইন্ডিং দ্য লোকাল ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা অফ এ ফাংশন সাবজেক্ট টু সার্টেন কনস্ট্যান্ট। মানে ধরো একটা এক্সাম্পল বলছি,
ধরো আমি বললাম তুমি সেই ধরনের পয়েন্টগুলিকেই বের করো যে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। হ্যাঁ, সরি, আমি সেই তুমি এক কাজ করো, একটা ম্যাক্সিমাম ভ্যালুগুলোকে বের করো, হ্যাঁ, মানে যাতে করে এফ এক্স ওয়াইটা হচ্ছে জিরো। তার মানে এই যে এফ এক্স ওয়াইটা জিরো, এফ এক্স ওয়াই ইকুয়াল টু, মানে কনসিডার দ্য অপটিমাইজেশন প্রবলেম, ম্যাক্সিমাইজ এফ এক্স ওয়াই। এইটা, এই এফ এক্স ওয়াইকে তোমাকে ম্যাক্সিমাইজ করতে বলা হয়। সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্ট জি এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। এই যে জি এক্স ওয়াই ইকুয়াল টু জিরো, তো এই কার্ভটা সেটা জি। আজ এবারে কথাটা হচ্ছে যে এই পার্টিকুলার কেসে যে তোমার যেটা দেখতে হচ্ছে যে যে এমন ইকুয়েশনটা তোমায় ভাবতে হবে যাতে করে এরা দুজনকে স্যাটিসফাই করে। দুজনকে স্যাটিসফাই করে কোনটা? শুধুমাত্র এই পার্টিকুলার পয়েন্টটা, অর্থাৎ এক্স জিরো ওয়াই জিরোটা। তাহলে দেখো তুমি জাস্ট এফ এক্স এর, এখানে যদিও ছবিটা একটু আঁকা একটু ভুল হয়েছে, মানে এটা একটু লেখা উচিত ছিল যে, মানে আমি এখানে এই তোমার এফ এক্স ওয়াই কে ম্যাক্সিমাইজ করছি। তার মানে আমি যেটা বলতে চাইছি, মানে ছবিটাকে এইরকম ভাবে লেখা উচিত। ধরো তোমার, আমাকে বলা হলো যে এদিকে এফ এফ এক্স ওয়াই, অথবা ধরো জি এক্স ওয়াই কে প্লট করছো, মানে এক্স ওয়াইও বাদ দাও, তুমি যা ধরো এফ এক্স আর জি এক্স এর কথা বলছো। ধরো একটা এফ এক্স একটা ফাংশন, একটা জি এক্স একটা ফাংশন। তাহলে এফ এক্স ফাংশনটা ধরো এরকম দেখতে, এরকম ধরো, ঠিক আছে? আচ্ছা, এবারে আমাকে যদি বলা হয় যে এফ এক্স এর ম্যাক্সিমা গুলোকে বের করতে, বা এফ এক্স এর ম্যাক্সিমা বা মিনিমা যাই বলো না কেন, ধরো আমি ম্যাক্সিমা গুলোই বলছি। তাহলে এইটা হচ্ছে একটা ম্যাক্সিমা, আর এইটা ধরো একটা ম্যাক্সিমা। এইটা, তা যদি বলা হয় যে এফ এক্স এর ম্যাক্সিমা গুলোকে বের করো, তাহলে এই দুটো হচ্ছে তোমার ম্যাক্সিমা, আর বাকি দুটো তোমার মিনিমা আছে। এইটা, এটা কার জন্য? না, এটা এফ এক্স ইকুয়াল টু জিরো, তার করসপন্ডিং প্লটটা হচ্ছে তোমার বেসিক্যালি এইটা। মানে এফ এক্সটা যে ফাংশন অফ এক্স যখন তুমি প্লট করছো, তখন হচ্ছে তার এই যে ছবিটা, সেটা হচ্ছে তোমার এই। আচ্ছা, এবারে যদি তোমায় বলে যে এই ম্যাক্সিমা গুলোর মধ্যে সেই ম্যাক্সিমাটাকে বের করো যেটা ধরো তোমার এই জি এক্স ইকুয়াল টু জিরোকে স্যাটিসফাই করে, তার ক্ষেত্রে কি হবে? দেখো, তাহলে এই দুটো ম্যাক্সিমা ছিল, কিন্তু তোমাকে এই ম্যাক্সিমাটা নিতে হবে, কারণ এই প্রথম যে ম্যাক্সিমাটা জি এক্স ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে না। তার মানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তুমি যদি এই জি এক্স ইকুয়াল টু জিরো হতে হবে এই রেস্ট্রিকশনটা না থাকতো, তাহলে তুমি দুটো উত্তর পেতে। যখনই তোমাকে একটা কনস্ট্যান্ট ঢুকিয়ে দেওয়া হলো, বলা হলো যে না, এফ এক্স ইকুয়াল টু জিরো তার ম্যাক্সিমাটা বের করো যেখানে কিনা তোমার সেটা জিএক্স ইকুয়াল টু জিরোকে স্যাটিসফাই করছে, তখন কিন্তু তোমাকে জাস্ট এই পার্টিকুলার পয়েন্টটাই তোমাকে নিতে হলো। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, তখন দুটো ইকুয়েশনটাকে সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হতে হচ্ছে। তার মানে তুমি একটা ল্যাগ্রেঞ্জিয়ান বলে একটা টার্ম তুমি ডিফাইন করলে, যেটা বেসিক্যালি এফ এক্স ওয়াই প্লাস প্লাস মাইনাস ল্যামডা ইন্টু জি এক্স ওয়াই। এবারে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই ফর হুইচ এফ এক্স ওয়াই ইজ ম্যাক্সিমাম অ্যান্ড জি এক্স ওয়াই ইকুয়াল টু জিরো, তার জন্য তোমাকে কি করতে হবে? এই এলটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, প্লাস এলটাকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, করে তোমাকে জিরো করতে হবে। এইটা, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে আমি অন্যভাবে ব্যাপারটাকে বলি যে, মানে এই যখন তুমি এইরকম ভাবে লিখলে না, যে তোমার এই ওভারঅল ইকুয়েশনে যখন তোমার এলটাকে ম্যাক্সিমাইজ করবে, তখন এইটার ডেরিভেটিভ করতে হবে। এটা ডেরিভেটিভ করা এক্স এর রেসপেক্ট এবং ওয়াই এর রেসপেক্ট ডেরিভেটিভ করে তুমি জিরো করবে। যখন করবে এই ল্যামডাটা চলে আসবে। এবারে দেখো, যেটা কথা হচ্ছে, এই ল্যামডাটা হচ্ছে বলা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। এই ল্যামডার ভ্যালুটা তুমি তোমার পছন্দের মতো চুজ করবে। মানে তোমার দেখো, আমি জাস্ট সিম্পলি যদি বলি যে এইটা প্লাস মাইনাস ল্যামডা ইন্টু, এটা ধরে নাও এটা যদি তোমার জিরো হয়, কথার কথা এটা কিন্তু জিরো হয়, তাহলে এই ল্যামডার যে কোনো ভ্যালুর জন্য সেটা জিরো। এবার ল্যামডাটাকে তুমি তোমার মতো করে চুজ করতে পারবে কোন একটা পার্টিকুলার উদ্দেশ্যে। আমরা যখন করব, মানে এটা মানে স্পেসিফিক এক্সাম্পলটা দেখো, তখন তুমি ভালো করে বুঝতে পারবে। তাহলে যখন ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা তুমি ডেরিভেশনটাকে করো, তখন এল এন ডব্লিউ কে ম্যাক্সিমাইজ করার জন্য ম্যাথমেটিক্যাল ক্রাইটেরিয়াটা হচ্ছে এইটা, সামেশন ওভার আই ডেল এল এন ডব্লিউ বাই ডেল এন আই। শুধু এই সাফিক্সে আই গুলো কেন লেখা হয়নি কে জানে। হ্যাঁ, ডেল এল এন ডব্লিউ বাই ডেল এন আই ইন্টু ডিএনআই ইকুয়াল টু জিরো, এইটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল ক্রাইটেরিয়া এল এন ডব্লিউ কে ম্যাক্সিমাইজ করা। কিন্তু দুটো কনস্ট্যান্ট আছে, সেটা কি না, টোটাল নাম্বার অফ পার্টিকেল যেহেতু কনস্ট্যান্ট, অর্থাৎ সামেশন ওভার আই ডিএনআই সেটা তোমার জিরো হতে হবে, আর টোটাল এনার্জি যেহেতু কনস্ট্যান্ট, সামেশন ওভার আই এপসাইলন আই ডিএনআই ইকুয়াল টু জিরো হতে হবে। তার মানে
তোমাকে 1 নম্বর কন্ডিশনটা, এই যে প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, সাবজেক্ট টু দিস টু কনস্ট্যান্টস। সেগুলো কি করে করব? এই ল্যাগ্রাঞ্জেস মেথড অ্যাপ্লাই করব, যে এইটা যেহেতু তোমার জিরো, আমি এটাও জিরো এটাও জিরো, আমি কি করলাম, এটার সঙ্গে আলফা গুণ করলাম আর এটার সঙ্গে বিটা গুণ করলাম। তুমি যোগ বিয়োগ সাইনটা তোমার পছন্দ মতো দিতে পারো। এখানে প্রথমটা প্লাস এবং পরেরটা মাইনাস দেওয়া আছে কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে। সেটা যখন ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা করবো তখন তুমি বুঝতে পারবে। তার মধ্যে কথা হচ্ছে যে আলফা এবং বিটা ভ্যালু যা খুশি হোক না কেন, এইটা যেহেতু আলাদা করে জিরো, এইটা যেহেতু আলাদা করে জিরো, এইটা যদি আলাদা করে জিরো, তাহলে এই কম্বিনেশনটা তোমার জিরো হবে। ঠিক আছে, মানে এইটা কিন্তু আলাদা করে জিরো, এইটা কিন্তু আলাদা করে জিরো, এইটা কিন্তু কম্বিনেশনটা অবশ্যই জিরো হবে, আলফা বিটার ভ্যালু যা খুশি হোক না কেন। এখানে আলফা বিটা হচ্ছে আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। এই আলফা বিটার ভ্যালু কোনো একটা ফিজিক্যাল রিকোয়ারমেন্ট থেকে বা কোনো একটা ম্যাথামেটিক্যাল রিকোয়ারমেন্ট থেকে আমি পরে বের করব। ঠিক আছে, তাহলে এই যে ল্যাগ্রাঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ারটা, এটা কিন্তু তোমার একটা ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেখানে কনস্ট্রেন্ট ভেরিয়েশনটাকে করতে হয়। মানে নর্মাল ভেরিয়েশন করে ম্যাক্সিমাম মিনিমা তুমি বের করতে পারো, কিন্তু যখন বলা হবে যে না তোমার যখন তুমি এইটাকে জিরো করছো তখন এই দুটো কন্ডিশন আছে, তো এই দুটো কন্ডিশনটাকে একসাথে ইনকর্পোরেট করে দেওয়ার রাস্তা হচ্ছে এইটা, যে তুমি জাস্ট এইটার সঙ্গে একটা আলফা গুণ করে এর সাথে যোগ করে দাও, এর সঙ্গে একটা বিটা গুণ করে এর সঙ্গে যোগ বা বিয়োগ করে দাও। এই যোগ বা বিয়োগ তুমি দুটোই করতে পারো, কারণ আলটিমেটলি ইকুয়েশনটা স্যাটিসফাইড হবেই। এবারে পরে ওই আলফা এবং বিটার একটা ভালো এক্সপ্রেশন পাওয়ার জন্য আলফাটাকে পজিটিভ আর বিটাটাকে নেগেটিভ হিসেবে জাস্ট লেখা হয়েছে এটা। হ্যাঁ, করে তাহলে দেখো এই শুধুমাত্র এই ইকুয়েশনটা স্যাটিসফাই হওয়ার বদলে যখন এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, তাহলে তিনটে ইকুয়েশনটা সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। তাহলে এই যে পার্টিকুলার মেথডটা, এই মেথডটাকে বলা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। হ্যাঁ, এখানে আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার, কারণ আলফা বিটার ভ্যালু তুমি আগে থেকে কিছু জানো না, আলফা বিটার ভ্যালুটা তোমার কোনো একটা ফিজিক্যাল রিকোয়ারমেন্ট থেকে তুমি পরে বের করো। তাহলে বুঝতে পারলে যে ল্যাগ্রাঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ারটা আমি অ্যাকচুয়ালি কি বলছি। ঠিক আছে, মানে ব্যাপারটা কিরকম দেখো, যা সিম্পলি এরকম ধরো, তোমার চোখে একটা কিছু একটা পোকা বা কিছু একটা পড়েছে, এবারে তোমার এই পোকাটাকে তো সরাতে হবে, এটা তোমার কাজ। তাহলে পোকাটাকে সরাতে যখন হবে তুমি কি করলে না, তুমি বেসিক্যালি হচ্ছে ওই একটা চামচ টামচ বা কিছু একটা করে চোখটাকে উড়ে নিলে, পোকাটাও সরে গেল, চোখও চলে গেল। সেটাকে তুমি করতে পারবে? করতে পারবে। তোমাকে একটা রেস্ট্রিকশন আছে, কনস্ট্যান্ট থেকে যেটা চোখটা কেন অ্যাফেক্টেড না হয়। বা লোকে হয়তো তোমার ধরো জ্বর হয়েছে, ঠিক আছে, তা জ্বরটাকে তোমার সারাতে হবে, জ্বরটাকে সারানোর জন্য তুমি যা খুশি একটা ওষুধ খেলে, কিন্তু খেয়াল রাখতে হবে সেই জ্বরটাকে সারানোর জন্য যে ওষুধ থাকবে তার কোনো সাইড এফেক্ট নাই তো। ডাক্তারবাবু কি করবে, সে সাইড এফেক্টটাকে মেনটেন করে তোমাকে সেরকম ওষুধ দেবে। তোমার প্রেশার আছে কিনা, তোমার সুগার আছে কিনা, তোমার আরো কোনো প্রবলেম আছে কিনা, সেগুলোকে মেনটেন করে তোমাকে ওষুধ দেবে। তার মানে যেটা ইম্পর্টেন্ট, যে ওষুধ সিলেক্ট করে তোমাকে কিছু কনস্ট্রেন্টস ব্যবহার করতে হবে। এখানেও ঠিক একই রকম ভাবে যে তুমি একটা পার্টিকুলার ম্যাথমেটিক্যাল ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করছো সাবজেক্ট টু সাম আদার ম্যাথমেটিক্যাল ক্রাইটেরিয়া, এবং সেটাকে করা হচ্ছে এইরকম করে ল্যাগ্রাঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার করে। ঠিক আছে, তাহলে এইটা আরেকটা ম্যাথমেটিক্যাল পার্ট যেটা আমাদের অ্যাকচুয়ালি কাজে লাগে। ঠিক আছে, হচ্ছে? আচ্ছা আচ্ছা, আর দুটো জিনিস বলবো, জাস্ট বলবো, যে দুটো জিনিস এখন তুমি ঠিক এক্সাম্পলটা প্রপার জায়গা না দিলে তোমার পক্ষে একটু বুঝতে অসুবিধা হবে। সেটা হচ্ছে এই যে, মানে যারা অলরেডি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কিছুটা পড়েছো তারা দেখেছো যে যখন তোমার পার্টিশন ফাংশন বের করতে হয় না, তখন এই সামেশনটাকে তার পার্টিকুলার বক্সের জন্য পার্টিশন ফাংশন ট্রান্সফার পার্টিশন ফাংশন বের করছো, তখন তুমি সামেশনটাকে ডিরেক্টলি ইন্টিগ্রেশনে কনভার্ট করে দিলে। মানে এরকম একটা সামেশন থাকে, এই সামেশন ওভার ধরো কে ইকুয়াল টু 1 to n-1 এফ কে, সেটাকে তুমি ডিরেক্টলি 0 to ইনফিনিটি এফ এক্স দিয়ে সেই ইন্টিগ্রেশনে কনভার্ট করে দিলে। এবার কথাটা হচ্ছে এই যে সামেশনটা ইন্টিগ্রেশনে কনভার্ট করে দেওয়াটা, সেটা না বুঝে করো বলে অনেক সময় না তোমার এরার ইন্ট্রোডিউসড হয়ে যায়। তাহলে এই সামেশনটাকে এরকম হুটফাট করে ইন্টিগ্রেশনে কনভার্ট করতে পারা যায় না। এমনি তোমাদের 12-এর বইয়ে যখন অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস তুমি পড়েছিলে, সেখানে তুমি দেখেছিলে ডিসক্রিট সাম, এবারে সেখানে যদি স্টেপ সাইজগুলো খুব ছোট হয়ে যায় তখন সেটাকে তোমাকে ইন্টিগ্রেশন দিয়ে কনভার্ট করতে হয়, এবং সেটা এরিয়া আন্ডার দ্য কার্ভ রিপ্রেজেন্ট করে। তাহলে এক্ষেত্রে এই যে ডিসক্রিট সামটা তোমার ওটাকে কন্টিনিউয়াসলি তুমি তখনই ভাবতে পারবে যখন হচ্ছে দুটো মানে স্টেপ সাইজটা বেশ ছোট হবে। সেটাকে লোকে মাথায় রাখে না, লোকে না মাথায় রেখে জাস্ট ডিরেক্টলি সামটাকে ইন্টিগ্রেশন করে দিল, সেখানে কিছু কিছু এফেক্টসে বেসিক্যালি বাদ দিয়ে দিল। সেই বাদগুলোকে তুমি না দিতে চাও, তাহলে তোমার কিন্তু এই সামেশন থেকে ইন্টিগ্রেশনে যাওয়ার যে প্রপার ফর্মুলা সেগুলোকে ব্যবহার করতে হবে। একটা ফর্মুলা হচ্ছে অয়েলার ম্যাক্সওয়েল সামেশন ফর্মুলা, যেটা বলছে সামেশন ওভার কে ইকুয়াল টু 1 to n-1 এফ কে যদি তোমার থাকে, তাহলে সেটাকে ইন্টিগ্রাল 0 থেকে n এফ এক্স ডিএক্স লিখতে হবে, তার সঙ্গে কিছু কারেকশন টার্মস হইলো
মাইনাস এফ জিরো প্লাস এফ এন বাই টু প্লাস সামেশন আবার কে ইকুয়াল টু 1 টু পি বি কে প্লাস 1 বাই কে প্লাস 1 ফ্যাক্টোরিয়াল এফ কে এন মাইনাস এফ কে জিরো, তার সঙ্গে কিছু রিমাইন্ডার টার্ম থাকবে। এখানে বি গুলোকে বলা হয় বার্নাউলিস নাম্বার এবং তার কিছু স্পেসিফিক ভ্যালুজ আছে। তাহলে এই ফর্মুলায় বসিয়ে তোমাকে করতে হবে। তোমার ধরো কোন একটা ফাংশন ছিল যেখানে ডিসক্রিট সাম ছিল, সেটাকে তুমি একটা কন্টিনিউয়াস ফাংশনে কনভার্ট করলে, করে জিরো থেকে এন পর্যন্ত ইন্টিগ্রেট করলে। আমরা ইউজুয়ালি প্রথম পার্টটাকে করি, তার সঙ্গে যে এই কারেকশন টার্মগুলো আছে সেই কারেকশন টার্মগুলোকে নিই না। তাহলে এবারে এইটা একটা যেমন অয়েলার ম্যাক্সওয়েল সামেশন ফর্মুলা, আর আরেকটা সামেশন ফর্মুলা থেকে হচ্ছে পয়সন সামেশন ফর্মুলা। সেখানেও তোমার এই সামটাকে যখন ইন্টিগ্রেশনে কনভার্ট করবে, তাহলে তোমার হচ্ছে এই ধরনের এই ফর্মুলাটা তখন তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা যখন স্পেসিফিক এক্সাম্পল দিয়ে যখন পার্টিশন ফাংশন বের করব, তখন সামেশনটা ইন্টিগ্রেশনে কনভার্ট করে করব। হ্যাঁ, এবং তার সঙ্গে দেখবে তুমি যেটা জানতে, তার সঙ্গে সঙ্গে কিছু মডিফিকেশন চলে আসছে। অয়েলার ম্যাক্সওয়েল সামেশন ফর্মুলাতে দেখবে একটা মাইনাস হাফ একটা অ্যাডিশনাল পার্ট চলে আসে, আর পয়সন সামেশন ফর্মুলাতে এই মাইনাস হাফের সাথে সাথে হচ্ছে এক্সপোনেনশিয়ালি স্মল কিছু কিছু টার্ম তোমার চলে আসে। তো সেই টার্মগুলো তুমি প্রপারলি যদি ইনকর্পোরেট করো, তাহলে একটা ইম্পর্টেন্ট ফিচার তুমি দেখতে পাবে, যাকে বলা হয় ফাইনাইট সাইজ এফেক্ট। এই ফাইনাইট সাইজ এফেক্ট, যেটা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে রিসেন্টলি এর উপরে প্রচুর রিসার্চ হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে। যে যদি তোমার এমন হয়ে যায় যে তোমার ওই থার্মাল ডিবগলি ওয়েভলেন্থ বলে একটা ওয়েভলেন্থ আছে, তার তো সিস্টেম সাইজটা অনেকটা বড় ধরো নয়। থার্মাল ডিবগলি ওয়েভলেন্থ আর সিস্টেম সাইজ যখন কম্পারেবল হয়ে যাবে, তখন কিন্তু ওই সামটাকে যা হুটহাট করে ইন্টিগ্রেশনে কনভার্ট করে দিলে, কোনো কারেকশন টার্ম না লেখে, তাহলে কিন্তু অনেক এরার ইন্ট্রোডিউস হয়ে যাবে। তা সেই এরারগুলোকে প্রপারলি ইনকর্পোরেট করতে গেলে তোমাকে কিন্তু ওই প্রপারলি সামটাকে ইন্টিগ্রেশনে কনভার্ট করতে হবে। সেই জন্য আমি এই অয়েলার ম্যাক্সওয়েলের সামেশন ফর্মুলা এবং পয়সন সামেশন ফর্মুলা, এগুলো স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে মানে পার্টিকুলারলি মডার্ন রিসার্চ যখন তুমি করবে বা একটু অ্যাডভান্স লেভেলে যখন পড়াশোনা করবে, এই দুটো এক্সপ্রেশন লাগবে। তাহলে এই দুটো এক্সপ্রেশন তুমি প্রপারলি কাজে লাগিয়ে কেমন করে সামটাকে ইন্টিগ্রেশনে কনভার্ট করছি এবং সেইখান থেকে কেমন করে ফাইনাইট সাইড এফেক্ট আসছে, সেটা আমি একটা দুটো এক্সাম্পল করে কিন্তু তোমাদের দেখাবো। সে ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে। দেখো এখানে তোমার এই যে মানে মানে এই অ্যাপ্লিকেশনসটা তুমি দেখতে পাচ্ছ। ধরো পার্টিকুলার বক্সের ক্ষেত্রে যখন ট্রান্সফার পার্টিশন ফাংশন তুমি লিখছো, তখন সামটাকে যদি ডিরেক্টলি ইন্টিগ্রেশনে কনভার্ট করে দাও, তাহলে উত্তরটা বেরোবে এল বাই ল্যামডা ডি বেরোয়, যেখানে এলটা মাঝ গ্রেটার দেন ল্যামডা ডি। কিন্তু অয়েলার ম্যাক্সওয়েল সামেশন ফর্মুলা যদি ব্যবহার করো, তাহলে এল ওভার ল্যামডা ডি মাইনাস হাফ একটা পার্ট চলে আসবে। এইটা বেসিক্যালি ফাইনাইট সাইজ এফেক্টটা চলে এলো। মানে এল যদি মাঝ গ্রেটার দেন ল্যামডা ডি না হয়, তখন তুমি হাফ টাকার ইগনোর করতে পারছো না। হ্যাঁ, যেটা আমি মুখে বলছিলাম সেটা তুমি দেখতে পাবে যখন একটুখানি এগোই আমরা। মানে যারা নতুন পড়ছো তারা তো এখনো ট্রান্সফার পার্টিশন ফাংশন বের করতে শেখোনি। যারা ট্রান্সফার পার্টিশন ফাংশন বিএসসিতে বের করেছো, তারা দেখবে এল বাই ল্যামডা ডি পেয়েছিলে। এখন কিন্তু দেখতে পাবে এল বাই ল্যামডা ডির সঙ্গে একটা কারেকশন চলে আসবে। যখন এলটা মাঝ গ্রেটার দেন ল্যামডা ডি, তখন হাফটাকে তুমি ইগনোর করতে পারো, তখন এই রেজাল্টটাই পেয়ে যাবে। কিন্তু যখন এলটা মাঝ গ্রেটার দেন ল্যামডা ডি নয়, তখন এই হাফটা ইম্পর্টেন্ট হবে এবং সেটাই হচ্ছে ফাইনাইট সাইড এফেক্ট দেবে। এবং এটাই যদি পয়সন সামেশন ফর্মুলা দিয়ে করো, তাহলে তুমি দেখবে যে এল ওভার ল্যামডা ডি মাইনাস হাফ, তার সঙ্গে কিছু এক্সপোনেনশিয়াল কারেকশন টার্ম তোমার চলে এলো। কারেকশন টার্মগুলো যদি তুমি নাও, তাহলে দেখবে যে কেমন করে মানে তোমার কি বলবো ওই ফাইনাইট সাইজ এফেক্টটা আসছে। ধরো প্রেসারটা ওয়ান ডাইমেনশনে, এটা এনকেটি বাই এল আসতো, তার সঙ্গে দেখা একটা কারেকশন টার্ম চলে আসবে। এনার্জিটা যেটা তোমার তোমার ওয়ান ডাইমেনশনে, হ্যাঁ এটা হচ্ছে ওয়ান ডাইমেনশন, এটা সরি 3/2 কেটি, এটা ভুল হচ্ছে, এটা হাফ কেটি হওয়ার কথা ছিল। হ্যাঁ, মানে এটা যাক, এটা এটা 3 ডাইমেনশন হলে 3/2 কেটি, নাহলে হাফ কেটি এটা থাকার কথা ছিল। তার সঙ্গে দেখো একটা তোমার কারেকশন টার্ম চলে আসছে। এই যে কারেকশন টার্মগুলো চলে আসছে, সেই কারেকশন টার্মগুলো ল্যামডা ডি বাই এল এটা নেগলিজিবলি স্মল, যখন এলটা সিস্টেম সাইজটা থার্মাল ডিবাগলি ওয়েভলেন্থ থেকে অনেক অনেক বেশি। সেটা যখন হবে না, তখন এই কারেকশন টার্মসগুলো আসবে, সেগুলোকে বলা হচ্ছে ফাইনাইট সাইজ এফেক্ট। এই যে ফাইনাইট সাইজ এফেক্ট, এগুলো ইউজুয়ালি বিএসসিতে বলা হয় না, কিন্তু এমএসসি লেভেলে বা যখন রিসার্চ করতে গেলে এগুলো তোমার ইম্পর্টেন্ট হয়ে পড়বে। সেগুলো এই পরের যে পার্টটা একটু অ্যাডভান্স লেভেলে বললাম, যেটা অয়েলার ম্যাক্সওয়েল সামেশন ফর্মুলা আর পয়সন সামেশন ফর্মুলা, এই দুটো সামেশন ফর্মুলা এবং সেটা কেমন করে তোমার ফাইনাইট সাইজ এফেক্টটা দেবে আর কি, সেইগুলো যখন আমরা স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স পড়বো, এই পার্টগুলোকে আমি অ্যাকচুয়ালি ডিসকাস করবো তোমাদের কাছে। ডিসকাস করলে তুমি দেখতে পাবে যে কেমন করে কারেকশনগুলো আসছে এবং ফাইনাইট সাইজ এফেক্টটা তোমার আসছে। তো এই হচ্ছে আজকে যেটা আমরা কভার করতে চেয়েছিলাম। তাহলে আমরা কি কভার করলাম? We have introduced certain mathematical concepts that may be useful for the study of statistical mechanics. তার মধ্যে ধরো ডিসক্রিট কন্টিনিউয়াস প্রায়োরিটি কনসেপ্ট বলা হয়েছে, পারমুটেশন কম্বিনেশন বলা হয়েছে, স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন বলা হয়েছে, ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার বলা হয়েছে, আর শেষে অয়েলার ম্যাক্সওয়েল এবং পয়সন সামেশন ফর্মুলাগুলোকে বলা হয়েছে। নেক্সট ক্লাসে আমরা এটা করব যে তোমার একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পস্টুলেট আছে, যাকে বলে বোলম্যান হাইপোথিসিস।
সেটাকে ইন্ট্রোডিউস করে সেখান থেকে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা আমরা নেক্সট ক্লাসে আসবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকে যতখানি বলার কথা ছিল। তাহলে বলো তোমাদের কোথায় কি অসুবিধা হলো সেটা একটুখানি বলে নাও। শেষটায় যে অয়েলার ম্যাক্সওয়েল সামেশন ফর্মুলা আর পয়সন সামেশন ফর্মুলা, তার ডিটেলিংটা তোমার এখন মাথায় রাখার দরকার নেই। তুমি শুধু এই ফিলোসফিটা মাথায় রেখে দাও, যখন আমরা এই সামেশন থেকে ইন্টিগ্রেশনে কনভার্ট করি, না বুঝে সুঝে আন্দাজে একটা করে দেওয়ার চেষ্টা করি। আন্দাজে করলে আমি অনেক এসেনশিয়াল ফিজিক্স মিস করে যাই। এই ফিজিক্সটা যেটা বেসিক্যালি ফাইনাইট সাইজ এফেক্টের থ্রু দিয়ে আসছে, সেটাকে ইনকর্পোরেট করতে গেলে কিন্তু ঠিকঠাক করে সামেশনটাকে ইন্টিগ্রেশনে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এটা তো মোদ্দা কথা। ঠিক আছে, তাহলে সেই জন্য এখানে এই ফর্মুলা তোমার মনেও থাকবে না, কিছুই না। বা এই যে ফর্মুলা তোমার মনেও থাকবে না, কিছুই না। হ্যাঁ, বা এইগুলো অ্যাকচুয়ালি কেমন করে হলো সেই ডিটেলিংটা এখানে কিছু বলা হচ্ছে না। কিন্তু এই জাস্ট ইনফরমেশনটা মাথায় রাখো, মাথার মধ্যে জিনিসটাকে ঢুকিয়ে নাও যে হ্যাঁ, ওয়েলার ম্যাক্সওয়েল সামেশন ফর্মুলা বলে কিছু একটা ছিল, পয়সন সামেশন ফর্মুলা একটা বলে কিছু ছিল, ফাইনাইট সাইজ এফেক্ট বলে কি একটা কথাবার্তা আছে সেটা স্যার বলেছিল, হ্যাঁ, থার্মাল ডিবগড ওয়েভলেন্থের কথাবার্তা বলেছে। এগুলো পরপর পরপর করে তোমার কাছে পরিষ্কার হবে। এবার আমি কমপ্লিটনেসের জন্য, যে এমন হতে পারতো যে যে জায়গায় যে ম্যাথামেটিক্সটা আসবে সেই ম্যাথামেটিক্সটা আমি ব্যবহার করলাম, তার বদলে আমি এটা করলাম যে ম্যাথামেটিক্স গুলো লাগতে পারে সেটা একটাতে সামারাইজ করে দিলাম, তারপর এখান থেকে বাকি কাজগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, দেখো সব বুঝলে, সব ঠিকঠাক করে বুঝলে? স্যার পিডিএফটা একটু পাঠিয়ে দেবেন না? পিডিএফটা কি পাঠাই না নাকি?